সম্মানিত দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। দূরে কাছে, দেশে কিংবা দেশের বাইরে থেকে ঠিক এই মুহূর্তে যেখান থেকে আমাকে দেখছেন, আমি আপন আর যে আপন জীবনের গল্পের নতুন একটা এপিসোডে আপনাকে বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি। দর্শক বন্ধুরা, আজ আমি আপনাদেরকে শান্তর জীবনের বাস্তব কাহিনী শোনাবো। কিন্তু শান্তর জীবনের গল্পটা শুরু করার শুরুতে আমি আপনাকে ছোট্ট একটা কথা বলতে চাই। সম্মানিত দর্শক বন্ধুরা, শান্ত তার ভালোবাসার মানুষটাকে পাওয়ার জন্য যে কাজগুলো করেছে, যে রিস্কগুলো নিয়েছে, আপনি যদি আপনার বাস্তব জীবনে রিস্কগুলো নিয়ে কোনো রকম ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, এটার জন্য আমি আপন কোনোভাবেই দায়ী নয়। আমি বারবার বলি, যারা আমাকে গল্প লিখে পাঠায়, আমি সরজমিনে কখনোই গিয়ে দেখি না যেটা কতটুকু সত্য আর কতটুকু মিথ্যে। সুতরাং উনি যে কাজগুলো করেছে সেই কাজগুলো যেন আপনি আপনার জীবনে না করেন। শান্ত ভাই তার জীবনে যে ভুলগুলো করেছে সেই ভুলগুলো যেন আপনি আপনার জীবনে না করেন, ঠিক এই জন্যই তার গল্পটা আপনাদেরকে শোনানো। কিন্তু সেই যে রিস্কগুলো নিয়েছে, এই রিস্কগুলো কোনোভাবেই আপনারা নেবেন না। যাই হোক, আর এই ধরনের গল্পগুলো আমি আসলে নিতে চাই না। আপনারা আসলে অনেক কমেন্টস করেছেন আমাকে যে আপন ভাই এই গল্পটা ভালো লেগেছে। আমি আজকে প্রায় 15টা গল্প থেকে এটা সিলেক্ট করেছি শুধুমাত্র আপনাদের ভালো লাগার কারণে। তাই বরাবর মতো রিকোয়েস্ট করবো, গল্প শুরু থেকে শেষ পর্যন্ত আপনি থাকবেন কিন্তু আপনার সাথে। ধন্যবাদ সবাইকে। সম্মানিত দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমার নাম শান্ত মাহমুদ, আমার বাড়ি দিনাজপুর। প্রিয় দর্শক বন্ধুরা, আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতেই আমি আপনাদেরকে আমার পরিবারের ব্যাপারে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, আমার একটা ছোট ভাই। আমাদের পরিবারটা একটা নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা খেজুর গাছের কাজ করে, মানে হচ্ছে শীতকাল আসলে আপনারা দেখবেন যে খেজুর গাছে হাঁড়ি দেওয়া হয়। আমার বাবা শীতকাল আসলে আমাদের এলাকার যত খেজুর গাছ আছে সবার কাছ থেকে খেজুর গাছগুলো বর্গা নেয়, অ্যান্ড বর্গা নিয়ে সেখানে হাঁড়ি দেয়। বর্গা বলতে ব্যাপারটা হচ্ছে এরকম, ধরেন একদিন আমার বাবা নিল, আরেকদিন হচ্ছে যে লোকের খেজুর গাছ তাকে খেজুরের রস দিল। এইভাবে বাবা খেজুরের রস সংরক্ষণ করত। এরপর এটাকে মিঠাই বানিয়ে, খেজুরের মিঠাই বানিয়ে বাবা সেটাকে সারা বৎসর আমাদের পুরো দিনাজপুরে হেঁটে হেঁটে বিক্রি করতো। এইভাবে আমাদের সংসারটা চলতো। বাট আমি আসলে পড়াশোনার প্রতি খুব ভালো ছিলাম না। আমি একেবারে গবমূর্খ বললেই চলে, ঠিকমতো নিজের নামটাও লিখতে পারি না। মনে হয় আমি একমাত্র ব্যক্তি আমাদের এলাকায় যে কিনা এখনও টিপসই ব্যবহার করি। আমার বাবা আমাকে পড়াশোনা করানোর জন্য চেষ্টা করেছিল বটে, কিন্তু আমার মাথায় ওই পড়াশোনায় ঢুকে না। আমার একটা ছোটো ভাই আছে যার নাম হচ্ছে শাকিল। শাকিল কিন্তু পড়াশোনা করে, ও শাকিল মোটামুটি খুব ভালো। যাই হোক, এইভাবে আস্তে আস্তে আমার দিনগুলো সামনের দিকে অতিবাহিত হচ্ছিল। যেতে যেতে একটা পর্যায়ে আমার আব্বা অনেক বেশি দুর্বল হয়ে যায়, মানে আব্বা আর খেজুর গাছ আগের মতো উঠতে পারে না, অ্যান্ড মানে বাবা খুবই উইক হয়ে যায়, একটু বয়স্ক হয়ে যায়, বয়স বেড়ে যায়। তো এরপর থেকে মা আমাকে বলে যে তুই তো কোনো কাজ টাজ করিস না, এই বুড়ো বয়সে তোর বাবা কেন খেজুর গাছে হাঁড়ি দিবে, চাইলে তো তুই খেজুর গাছে হাঁড়ি দিতে পারিস। তো আমাকে মা বলতেছে যে তোর বাবার সাথে গিয়ে আস্তে আস্তে কাজটা শেখার জন্য চেষ্টা কর। তো তখনও শীতকাল ছিল, আমি বাবার সাথে যাইতাম, বাবা আমাকে দেখাই দিত গাছে কীভাবে উঠতে হয়, খেজুরের রস কীভাবে পাড়তে হয়, এবং বিশেষ করে ওই খেজুর গাছের মানে যেখানে হাঁড়ি দেওয়া হইতো, হাঁড়ির মুখে মাঝে মাঝে ভয়ঙ্কর সাপ বসে থাকতো। তো আগে খুব মানে দূর থেকে খেয়াল করতে হবে যে ওখানে সাপ আছে কিনা। এটা খুব টেকনিক্যালি একটা ব্যাপার, যারা করেছে তারাই ব্যাপারটা বুঝবে, অন্যরা কখনো এটা দূর থেকে বুঝতে পারবে না। অ্যান্ড খেজুর গাছে উঠারও অনেক বেশি কৌশল আছে। অনেক সময় দেখা যায় যে খেজুর গাছে উঠার সময় খেজুরের যে ঢালগুলো, মানে কাটা ঢালগুলোর মধ্যে পা রেখে উঠতে হয়। অনেক সময় দেখা যায় যে ঢালগুলো অনেক শুকনো থাকে, যদি শুকনো ডালে পা রাখা হয় তাহলে যে কোনো সময় পা পিছলে নিচে পড়ে যাওয়ার সম্ভাবনাও আছে। এই জন্য খুব অনেক রিস্ক নিয়ে খেজুর গাছে উঠতে হয়। তো বাবা আমাকে সব রকম কৌশলগুলো শিখিয়ে দেয়। এরপরে ওই বছরে প্রায় 3 মাসের মতো সৃজন থাকে। তো লাস্ট 3 মাস আমি আর বাবাকে কাজ করতে দিই না, তখন বাবা বাড়িতেই থাকে। অ্যান্ড বাবা হচ্ছে খেজুরের রসগুলো আমি আনার পরে এগুলো হচ্ছে মানে চুলাতে দেওয়া হয়। চুলাতে দেওয়ার পরে খেজুরের মিঠাই বানানো হয়। অ্যান্ড আপনারা অনেকেই জানেন যে শীতকালে খেজুরের মিঠাই অনেক পরিচিত, শুধু শীতকালে না, সারা বছরে খেজুরের মিঠাইটা চলে, বিশেষ করে শীতকালে পিঠার সাথে খাওয়া হয়। তো এভাবে বাবা তখন কাজ করতো, আমি তখন ওই সৃজনটাই অনেক ভালো করলাম। অ্যান্ড নেক্সট বছর যখন আবার শীতকাল আসলো, তখন আমি শুরু করলাম আবারও মানে একদম মানে শীতের সকালে খেজুর গাছ চোলা। মানে আগে হচ্ছে খেজুর গাছকে চুলতে হবে, চুলে এটাকে একটা পরিষ্কার করে একটা বোটনেট মতো করতে হবে, মানে এটা থেকে খেজুরের রস বের হওয়ার জন্য এটাকে চিলাই করতে হয়। আগে হচ্ছে উঠানের মতো একটা বানাইতে হয়, ওখান থেকে খেজুরের রস বের হয়। তো আমি এটা সম্পূর্ণ কাজটা করার পরে আস্তে আস্তে আমি যখন একটু করে ঠান্ডা পড়তেছিল, তখন আমি কি করি, খেজুর গাছে হাঁড়ি দিতে থাকি। কিন্তু এই বছর একটা নতুন সমস্যা দেখা দিল, কারণ এটাই আমার প্রথম বছর কাজ করা, অ্যান্ড এই প্রথম বছরে এই সমস্যা।
সেটা হচ্ছে আমি দেখি যে রাতের বেলায় প্রচুর পরিমাণ খেজুর চুরি করা হয়, মানে সরি খেজুরের রস চুরি করা হয়। আমি হাঁড়ি দিয়ে রাখি, বাট দেখা যায় যে সকালবেলা আমার হাঁড়িও নাই, খেজুরের রসও নাই। এরকম করে প্রায় 20-30টা গাছ থেকে আমার খেজুরের হাঁড়িগুলো নেওয়া যায়। এরপর দিন আমি বাড়িতে আসার পর বাবাকে দুঃখ করে বলি যে বাবা, এই ব্যবসাটা তো মনে হয় আর করা যাবে না, এই ঘটনা। তখন আমার মা বলে, তাহলে তুই তো রাতের বেলায় কোনো কাজ করিস না, তুই একটা কাজ কর, সারা রাত ভরে পাহারা দে অ্যান্ড দিনের বেলায় তুই ঘুমাবি। আমি তখন আমার মাকে বলি যে মা, পুরো গ্রাম মানে 8-10টা গ্রাম মিলে আমি খেজুর গাছে হাঁড়ি দিই, আমি একটা মানুষ কিভাবে সমস্ত গ্রাম পাহারা দিব? তো মা বলে যে প্রয়োজনে তুই শাকিলকে সাথে করে নিয়ে যাবি। কিন্তু আমি চিন্তা করেছি না, আমার ছোটো ভাইটা তো পড়াশোনা করে, ওর পড়াশোনায় ক্ষতি করা যাবে না। এরপর থেকে খেজুর গাছে হাঁড়ি দিলে আমি নিজেই হচ্ছে এলাকাতে হেঁটে হেঁটে আমি এগুলোকে পাহারা দিই, মানে পাহারা দিই কারণ আমি খুব মানে একেবারে খুবই নীরব, মানে একদম নীরবে যাই, যাতে কেউ বুঝতে না পারে যে আমি এগুলো পাহারা দিচ্ছি। খুবই গোপনে গোপনে হাঁটাহাঁটি করি। কিন্তু বেশ কিছুদিন কেটে যায়, আমি আসলে কাউকে দেখতে পাই না যে কেউ খেজুর গাছে উঠছে বা খেজুরের পারছে। দেখা গেল আমি এক গ্রামে পাহারা দিচ্ছি, অন্য গ্রামে এভাবে চুরি হয়। তারপরও আগের মতো আর হচ্ছে না। আগে যেরকম মানে প্রচুর পরিমাণ হইতো, এখন আর আগের মতো হয় না, কিছুটা কমে গেছে। বাট প্রতিদিন 2-3টা করে হাঁড়ি আমার চলেই যাচ্ছে। যাই হোক, এভাবে যেতে যেতে একদিন রাতের বেলায় মানে একটা বাড়ি আছে, এই বাড়িটা একটু নীরব, মানে নীরব বলতে এখানে প্রায় 2-3টা বাড়ি আছে। 2-3টা বাড়ি মিলে মানে হয় না যে একেবারে ফসলি জমির মাঝখানে অনেক মাটি ফেলে ওখানে বাড়ি বানানো হয়েছে, একটা নতুন বাড়ি। তো ওই বাড়ির চারপাশে অনেকগুলো খেজুর গাছ আছে। আমি ওই খেজুর গাছগুলো কন্ট্রাক্টে নিয়েছিলাম। এরপর আমি পাহারা দিচ্ছি, পাহারা দিতে দিতে একদিন রাতের বেলায়, রাত তখন আনুমানিক প্রায় 2:30টার মতো বাজে, একেবারে গভীর রাত, সন্ধ্যার নীরবতা। আমি হঠাৎ করে দেখতেছি কেউ একজন আমার একটা খেজুর গাছে উঠছে, মানে খেজুর গাছে উঠে খেজুরের মানে হচ্ছে কলসি নামাচ্ছে। বাট দেখে মনে হয় যে মানে বয়সটা মানে লাইক ছোটো বাচ্চার মতো, এরকম কিছু হবে। যখন ছোটো বাচ্চার মতো দেখছিলাম, তখন আমার ভিতরে প্রচুর ভয় ঢুকে গেছে। আমি চিন্তা করতেছি যে মানে এত ছোট বাচ্চা খেজুরের রস পারবে, আমার কাছে ব্যাপারটা একটু কেমন জানি একটু মানে লাইক প্যারানর্মাল মনে হচ্ছে, একটু ভয় লেগে যায়। অ্যান্ড ভয় লেগে যাওয়ার পরে আমি তখন দূর থেকে আমি মানে খেজুরের গাছটা একটু দেখা যায়, মানে ওই বাড়ির জন্য খেজুরের গাছের মাথাটা দেখা যায়, কিন্তু খেজুরের গাছের নিচের অংশটা দেখা যায় না। আমি তখন খুব খেয়াল করে দূর থেকে দেখি যে কোনো একটা বাচ্চা টাইপের কেউ একটা খেজুরের পারছে। তখন যেহেতু মানে বাচ্চা মনে হয়েছিল, আমার তখন ভয়ের কারণে আমি আর যাই নাই, মানে খেজুর গাছের নিচে যাই নাই। অ্যান্ড সকালবেলা গিয়ে দেখতে পাই ঠিকই আমার হাঁড়িটা নাই। তো আমি বাড়ি থেকে জিজ্ঞেস করলাম যে আপনারা কি দেখছেন আমার হাঁড়িটা কে নিয়ে গেছে? ওরা বলে যে না, মানে আমরা তো দেখি নাই, কে নিয়ে গেছে দেখি নাই। এরপরে আমি কী করি, পরের দিন যখন আবার হাঁড়ি দিতে যাই, তখন আমি দেখতে পাই যে গাছের নিচে আমার হাঁড়িটা রাখা, মানে খেজুরের রসটা গতকালকে রাত্রে চুরি করেছিল হাঁড়ি সহ, কিন্তু খেজুরের মানে রেখে গেছে, লাইক হচ্ছে মানে কলসিটা রেখে গেছে। তখন আমি চিন্তা করতেছি, চোর হলো মানুষ ভালো, অ্যান্ড এটা কোনো মানুষেরই কাজ, এটা কোনো চোরের কাজ না। কারণ চোরের মানে লাইক হচ্ছে আলগা বা খারাপ কোনো কিছু নিয়ে গেলে তো আমার কলসিটাতে ভেঙে ফেলতো বা কলসিটা দিয়ে যাইতো না। তো কলসিটা যেহেতু দিয়ে গেছে, এটা কোনো মানুষের কাজ। তো এরপর দিন আমি একটু ভালোভাবে নজরদারি করি। আমি চিন্তা করতেছি যে আজকে আমি ঠিকই বের করব যে কে আমার খেজুর গাছ থেকে রস নেওয়া যায়। আমি খুব ডিপলি যখন খেয়াল করতে থাকি, আমি দেখি একেবারে সেম সময় আবার আমার খেজুর গাছের উপরে কে যেন একজন উঠতেছে। আমি তখন আর কোনো সংকোচ না করে বুকে সাহস নিয়ে আমি পিছন থেকে দৌড়ে যাই। অ্যান্ড পিছন থেকে দৌড়ে যাওয়ার পরে দেখতে পাই যে একটা মেয়ে নিচে দাঁড়াই আছে, আরেকটা মানে একটা লাইক হচ্ছে আরেকটা মেয়ে, ছোটো একটা মেয়ে, ওইটা খেজুর গাছে উঠছে। ছোটো মেয়ে না, মোটামুটি বড়ই আছে, ওটা খেজুর গাছে উঠছে। তখন আমি নিচ থেকে আমি মানে ডাক দিই, এই দাঁড়াও বলে, তখন নিচের মেয়েটা দৌড় দিলে আমি তার হাত চেপে ধরে একবার হাত চেপে ধরে বলতেছে, এই দাঁড়ান, কই যাইতেছেন? অ্যান্ড ওই মেয়েটারে বলি যে নামো, গাছ থেকে নামো। তো ওই মেয়েটা তখন গাছ থেকে নামার পরে আমি দেখতে পাই যে এই মেয়েগুলো এই বাড়িরই মেয়ে, ওদের এটাই বাড়ি। তখন আমি মেয়েটাকে জিজ্ঞেস করি যে কী নাম আপনার, মানে মেয়েটা মানে বড় মেয়েটা জিজ্ঞেস করলাম যে কী নাম আপনার? তখন বলতেছে আমার নাম রেহানা। তো গাছে যেটা ছিল ওইটাও নেমে আসছে, ওইটারে জিজ্ঞেস করলাম যে তোমার নাম কি? তো আমাকে বলতেছে আমার নাম রুমি। আমি বললাম যে তো তোমরা আমার খেজুর গাছ থেকে খেজুরের রস চুরি করে খাও, এটা কেমন কথা? আমাকে বলতেছে গাছগুলো তো আমাদেরই। আমি বললাম গাছগুলো তোমাদের, সেটা ঠিক আছে, কিন্তু আমি তো তোমাদের কাছ থেকে বর্গা নিয়েছিলাম। মানে সিস্টেমটা হচ্ছে এরকম যে আমি অর্ধেক মানে দেখা গেল কি যে আমি একদিন নিব, তোমাদেরকে একদিন দিব, আমি তো তোমাদেরকে খেজুরের রস দিচ্ছি, তাই না? তাহলেও কেন তোমরা আমার এভাবে হচ্ছে নিয়ে যাও? তখন আমাকে বলে, বড় মেয়েটা বলতেছে, দেখেন এটা হচ্ছে আমার চাচাতো বোন, অ্যান্ড আমি হচ্ছি মানে আমরা চাচাতো ভাই বোন, আর আমাদের একটাই গাছ, মানে আমাদের দুই বাড়ির একটাই গাছ, আর বাকি যে গাছগুলো দেখতেছেন এগুলো অন্য বাড়ির। তো আপনি যে পরিমাণ খেজুরের রস দেন, এটা দিয়ে আমাদের হয় না, যার জন্য আমরা এই কাজটা করি।
আমি বললাম তাহলে তোমরা আমাকে বলতে পারতো যে তোমাদের হয় না, আমি তোমাদেরকে প্রয়োজনে মানে 2 দিন দিয়ে আমি 1 দিন নিতাম। তখন মেয়েটা বলে যে আচ্ছা ঠিক আছে ভাইয়া, ভুল হয়ে গেছে, মাফ করে দেন। তখন মেয়েটা চলে যায়, 2টা মেয়ে চলে যায়। আমি তখন খেজুর গাছের নিচে দাঁড়ায় থাকি। বাট আমার কাছে কেমন জানি মনে হয়েছে, আমার মানে ব্যাপারটা একটু কেমন কেমন লাগে, একটু মনের ভিতর আনচান আনচান করে। তো এর পরের দিন আমি আর মানে ওই গাছের খেজুরের রস আমি আর নেই না। এর পরের দিন থেকে ওই গাছের সম্পূর্ণ খেজুরের রস আমি ওই মেয়েটাকে দিয়ে দিই, মানে ওই 2টা পরিবারকে মিলে দিয়ে দিই। ওরা খুব বলে যে কী ব্যাপার, আপনি নিতেছেন না কেন? আমি বলি যে আসলে আমার নেওয়ার প্রয়োজন নাই, আমার অন্য গাছ থেকে মাশাআল্লাহ অনেক খেজুরের রস হয়, আপনারা এটা নিয়ে যান। আমি ইচ্ছে করে তাদেরকে দিয়ে দিই, কারণ আমি জানি যে তারা প্রচুর পরিমাণ, মানে মেয়েটা তো আমাকে বললোই যে আপনি যে পরিমাণ খেজুরের রস দেন এটা দিয়ে আমাদের চলে না। এভাবে আস্তে আস্তে করে আমার দিনগুলো সামনের দিকে যাচ্ছিল। বাট কিছুদিন পরে একদিন বিকেলবেলা আমি যখন খেজুর গাছে হাঁড়ি দিয়ে আসতেছিলাম, তখন রেহানা নামের মেয়েটা, মানে বড় মেয়েটা আমাকে ডাক দিল পিছন থেকে। ডেকে বলতেছে ভাই আপনার সাথে একটু কথা বলতে পারি? আমি বললাম হ্যাঁ বলেন। তো বলে ভাই আমি তো একটা মাদ্রাসায় পড়ি। আমি বলে হ্যাঁ পড়েন। তো বলতেছে যে আমার না মানে আমার কাছে মনে হয় কি আপনি অনেক বেশি সৎ এবং ভালো মানুষ। আমি বলি কি মানে এটা কেন মনে হয় যে আমি অনেক বেশি সৎ ভালো মানুষ, এটা মনে হওয়ার কারণ কি? আমাকে বলতেছে না দেখেন, আমি বললাম যে আপনি যে পরিমাণ রস দেন এটাতে আমাদের হয় না, তারপরে আপনি আমাদেরকে বাড়তি রস দিতেছেন, আপনি ভালো মানুষ না হলে কি এই কাজটা করতে পারতেন? আমি তখন মেয়েটাকে বলতেছিলাম যে আমাকে ভালো মানুষ বলার কোনো দরকার নেই, আপনাদের খেজুরের রস হয় না এই জন্য আমি আপনাদেরকে একটু বাড়াই দিলাম। তো আমাকে বলতেছে আমি আপনার সাথে একটু কথা বলবো, আপনি এরকম হাঁটি হেঁটে কথা বলতেছেন কেন? মানে আমি কিন্তু ওখানে দাঁড়াই নাই, আমি হাইটে হেঁটে আসতেছি। তো মেয়েটা পিছন থেকে আমার হাতটা চেপে ধরে। আমার হাতটা যখন চাইপা ধরে তখন আমি একটু লজ্জা পেয়েছি। আমার কাছে মনে হয় যে আমার জীবনে এই প্রথম, আমার এই বয়সে প্রথম কোনো মানুষ, মানে কোনো মেয়ে আমার হাত ধরেছে তো বোনেরা বা মা ওরকম, বাট দূরের কেউ যার সাথে আমার ব্লাড সম্পর্ক নাই, এই ফার্স্ট কোনো একটা মেয়ে। কারণ আমি বলেছিলাম যে আমি স্কুলে পড়ি নাই, যার জন্য আমার কোনো ক্লাসমেট নাই, আমার কোনো মেয়ে বান্ধবীও নাই। এরপর যখন আমার হাতটা ধরে বলে যে ভাইয়া আপনি একটু বসেন, আমি আপনার সাথে কথা বলবো। আমি বললাম যে পুরো গ্রামে আমাকে হাঁড়ি দিতে হবে, আমার হাতে অতটা সময় নাই। তো বলতেছে তাহলে আপনি আমাকে একটু সময় কখন দিবেন বলেন? আমি বলি কেন, আপনাকে সময় কেন দিতে হবে? বলে একটু সময় দিলে আমার খুব ভালো হয়। আমি বলি আমার কাছে সময় আছে শুধুমাত্র রাতের বেলায়, যখন আমি খেজুর গাছ পাহারা দিই। তো বলে আপনি রাতের বেলায় খেজুর গাছ পাহারা দেন? আমি বললাম আমি যদি খেজুর গাছ পাহারা না দিই তাহলে আপনাদেরকে রাতের বেলায় চোর হিসাবে ধরলাম কেমন করে? তখন মেয়েটা লজ্জায় নিচের দিকে তাকায় বলতেছে তাহলে আজকে রাতে কি আপনার পাহারা দিতে আসবেন? আমি বললাম হ্যাঁ আমি রাতের বেলা আসবো। তো বলে যদি আসেন তাহলে আমাদের জানালায় একটা মানে টোকা দিবেন, একটু নাড়া দিবেন। আমি বলি না না আমি এটা কোনোদিনও করতে পারবো না। বলে না না ভাইয়া প্লিজ দিয়ে। তো যাই হোক কথাবার্তা বলতে বলতে একটা পর্যায়ে আমি কী করি, তখন ওইখান থেকে চলে আসি। এর পরের দিন আমি যখন খেজুরের গাছ পাহারা দেওয়ার জন্য ওই বাড়ির কাছে গেলাম, তখন আমাকে কিন্তু মেয়েটা বলেছিল যে ওদের জানালায় গিয়ে টোকা মারার জন্য। আমি কোনো রকম জানালায় টোকা না মেরে আমি আমার খেজুর গাছের নিচে বসে আছি। কিন্তু সত্যিকার অর্থে আমি কিন্তু মেয়েটার জন্য অপেক্ষা করতেছিলাম। আমি যদিও মানে ওর জানালায় টোকা দিই না, কিন্তু আমার অপেক্ষা ছিল যে মেয়েটা আসবে। এরপর এই গভীর রাতে মেয়েটা বেরিয়ে আসার পর মানে আমাকে বলতেছে আপনারা বলছিলেন যে আপনি টোকা দিবেন, কিন্তু টোকা যে দিলেন না। তখন আমি মেয়েটাকে বলতেছিলাম যে আপনি যে কাজগুলো করতেছেন ভালো করতেছেন। আমাকে বলতেছে কোনটা খারাপ কোনটা করতেছে? আমি বললাম এখন রাত বাজতেছে 2টা, আপনি যে রাত 2টা বাজে একটা ছেলের কাছে আসছেন, এটাকে আপনি ঠিক করছেন? মেয়েটা আমাকে বলতেছে যে আরে আমি তো আমার বাড়ির বাইরে যাই নাই, এটা তো আমার বাড়ি, এটা আমার ঘর, এটা আমার উঠান, আমি তো আমার এরিয়ার মধ্যে আছি। আমি বললাম ঠিক আছে আপনি আপনার এরিয়ার মধ্যে আছেন, বাট তারপরেও ব্যাপারটা কেমন দেখায় না? আমাকে বলে যে ব্যাপারটা ভালোই দেখায়, কোনো খারাপ দেখায় না। অ্যান্ড আপনি যদি খারাপভাবে নেন তাহলে খারাপ, আর আপনি যদি ভালোভাবে নেন তাহলে ভালো। আচ্ছা আমি বললাম ঠিক আছে আপনার সাথে তো আমার কোনো কিছু নাই, এখন রাতের বেলায় কেউ যদি আপনাকে আর আমাকে এইভাবে দেখে তাহলে গ্রামের মানুষ বুঝতেই পারছেন অনেক সন্দেহ করে ফেলবে, আপনি আমাকে বলেন যে কী হয়েছে। তখন মেয়েটা আমাকে বলতেছে, পাশে বসে বলতেছে যে কী হয়েছে আপনি কি বুঝেন না? আমি বললাম মানে কী বুঝবো আমাকে বলেন। তা আমাকে বলতেছে যে একটা মেয়ে রাত 2টা বাজে একটা ছেলের কাছে কেন আসে। আমি তখন একটু অবাক হয়ে নিজেকে নিজে প্রশ্ন করি আসলে রাত 2টা বাজে একটা মেয়ে একটা ছেলের কাছে কেন আসে। আমি বললাম যে কেন আসছেন? আমি জানি যে কেউ যদি কাউকে ভালোবাসে তাহলে ভালোবাসার মানুষের সাথে দেখা করার জন্য অনেক রিস্ক নিয়ে গভীর রাতে প্রিয় মানুষটার কাছে আসে, তাহলে আপনি কেন আমার কাছে আসছেন? তুমি এটা আমাকে বলতেছে যে ভালোবাসি বলে ভালোবাসার মানুষটার কাছে রাত 2টা বাজে ঘর ছেড়ে লজ্জায় আসছি। আমি তখন চিন্তা করতেছি যে ভালোবাসেন? আমি বললাম যে কেমন কথা বলতেছেন, মানে আপনি আমাকে কেমন ভালোবাসেন? আপনার সাথে আমার দেখাই হলো আজকে 2 দিন ধরে, আমি তো আপনাকে আগ থেকে ভালো করে চিনতামই না, আপনার সাথে আমার ভালোবাসাটা কীভাবে হইলো? মেয়েটা আমাকে বলতেছে যে ভালোবাসা কখনো বলে কয়ে হয় না, ভালোবাসা আসার সময় কোনো দিন তারিখ বলে আসে না। অ্যান্ড আপনি আমাদের এখানে প্রতিদিন খেজুর গাছে হারে দিতে আসতেন এবং গত বছর আপনি আমাদের এখানে খেজুর গাছে হারে দিয়েছেন, মানে আমি আপনাকে ফলো করি। আমি তখন বললাম যে মানে ফলো করেন তো ঠিক আছে, ভালোবাসাটা কীভাবে হলো? মেয়েটা বললো যে আপনার হৃদয়টা অনেক বড়, এই জন্য আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। আমি বললাম কীভাবে বুঝলেন আমার হৃদয়টা বড়? আমাকে বলতেছে যে এই যে আপনি আমাদের এখান থেকে এত কষ্ট করে গাছটা চলেন, তারপর এটাতে হাঁড়ি দেন, বাট আপনি একদিনও খেজুরের রস নেন না।
প্রত্যেকদিন খেজুরের রসটা আমাদেরকে দিয়ে দেন, তার মানে আপনি অনেক বড় মনের একটা মানুষ। আমি বলি যে আচ্ছা এই জন্য কি আপনি আমাকে ভালোবাসেন? তো বলে না, কেন জানি আপনার সব কিছু আমার ভালো লাগে। আর একটা ব্যাপার ছিল কি, আমি মাথার চুলগুলো অনেক লম্বা লম্বা রাখতাম। আমার এটা একদম ছোটোবেলা থেকে হেভেট ছিল, অভ্যাস ছিল যে মাথার চুলগুলো বড় বড় রাখা। তুমি এটা আমাকে বলতেছে যে আপনার ওই মাথার চুলগুলোর কারণে আপনাকে আরও বেশি সুন্দর লাগে। তাই আমি বলতেছি রাত 2টা বাজে, এখন যদি কেউ এসে দেখে ফেলে তাহলে খুব সমস্যা হয়ে যাবে, আপনি ঘরে চলে যান। আমাকে বলতেছে ঘরে যাব, কিন্তু আপনি বলেন যে কালকে আবার আসবেন। আমি বলি না আমি আর রাতের বেলা আপনার সাথে এখানে দেখা করতে পারবো না, কারণ রাতের বেলায় দেখা করতে গেলে কে কি বলে ফেলে তার তো ঠিক নাই। পরে বলতেছে তাহলে বিকেলবেলা। আমি বলি বিকেলবেলা, ওকে ঠিক আছে বিকেলবেলা। এর পরের দিন বিকেলবেলা যখন আমি খেজুর গাছে হাঁড়ি দিতে যাই, তখন মেয়েটা দেখি যে আমার গাছের নিচে দাঁড়ায় আছে। আমি তখন নামার পরে জিজ্ঞেস করি যে কী ব্যাপার, আজকে এখানে দাঁড়ায় আছেন? তখন কিন্তু বিকেলবেলা ছিল, মানে লাইক হচ্ছে 4টার পরে, আসরের পরে যখন খেজুর গাছে হাঁড়ি দেওয়া হয় ওই সময়। তো আমাকে বলতেছিল যে আপনার জন্য অপেক্ষা করতেছিলাম। আমি বললাম আমার জন্য কেন অপেক্ষা করতেছিলেন? আমাকে বলতেছে যে আমি আপনাকে একটা কথা বলবো, আপনি কিন্তু আমার কথাটা ফেলতে পারবেন না। আমি বললাম তো ঠিক আছে ফেলবো না, বলেন কি বলবেন। বলতেছে আপনি আমাকে তুমি করে বলবেন। এমনি কেন তুমি করে বলতে হবে কেন? বলে যে আমি তো আপনার ছোট বয়সে, তাই না? ছোট মানুষকে কেউ কি আপনি করে বলে, এটা কেমন দেখায় না? আর মেয়েদেরকে আপনি করে বললে কিন্তু তাদেরকে অনেক বড় দেখায়, এটা কিন্তু ভালো লাগে না। আমি তখন বললাম তো আপনাকে তুমি করে বললে কি আপনি খুশি হবেন? বলে হ্যাঁ তুমি করে বললে আমি খুব খুশি হব। এরপর থেকে মেয়েটাকে আমি তুমি করে সম্বোধন করি। কথা বলতে বলতে একটা পর্যায়ে পিছন থেকে তার চাচাতো বোনটা চলে আসে। তার ওর বোনটা, আমি একটা ব্যাপার বলে রাখি, মেয়েটা পরে ক্লাস 10-এ, আর ওর ছোট ওর যে বোনটা আছে ওইটা পরে ক্লাস 8-এ। কিন্তু ক্লাস 8-এ পড়লে মেয়েটা অনেক ছোট, ওর ছোট বোনটাকে মনে হয় না যে ক্লাস 8-এ পড়ে, একটু হ্যাংলা, তারপর অনেক সুন্দরও আছে কিন্তু হ্যাংলা এবং হচ্ছে খাটো, যার জন্য অনেক ক্লাস 8-এ পরে এটা বোঝা যায় না। আর তখন আমি বলি, আমাকে বলে যে পিছন থেকে ওর বোনটা আসে, বোনটা এসে ডাকতেছে রেহানাফু বলে হাত ধরে টেনে নিচ্ছে। আমাকে তখন বলতেছে আচ্ছা ঠিক আছে আমি আজকে চলে যাই, কিন্তু আপনার সাথে আমার কালকে আবার কথা হবে। অ্যান্ড এভাবে মেয়েটার সাথে আমার কন্টিনিউ কথা হয়। আমি খেজুর গাছে হাঁড়ি দিতে গেলে আমার সাথে দেখা করে, অ্যান্ড এভাবে যেতে যেতে আমাদের রিলেশনটা প্রায় 2 থেকে আড়াই মাসের মতো কেটে যায়। খুবই গভীর সম্পর্ক হয়ে যায়। ভালোবাসা কীভাবে হয় আমি সেটা জানি না। আমাকে কি ভালোবাসি বলেছিল না আমি বলেছিলাম এটাও ঠিক আমি জানি না, কিন্তু মেয়েটার সাথে প্রতিদিন দেখা হতে হতে মনের ভিতর তার জন্য একটা জায়গা হয়ে যায়। আমি থেকে আমার মন থেকে ভালোবেসে ফেলি। এইভাবে দিনগুলো যেতে যেতে তখন প্রায় খেজুর গাছের সৃজন প্রায় শেষ, ঠান্ডা চলে যাচ্ছে, এখন থেকে আর খেজুর গাছে হাঁড়ি দেওয়া হবে না। ঠিক ওই সময় প্রায় 2-3 দিন আগে আমি একদিন রেহানাকে বলতেছি, আমি কিন্তু তখন তাকে তুমি করে সম্বোধন করি, অ্যান্ড সেও আমাকে তুমি করে বলে। আমি তাকে বলতেছিলাম যে রেহানা শোনো, আমি তো আর এখন খেজুর গাছে হাঁড়ি দিতে আসবো না, তো আর তো তোমার সাথে আমার দেখা হবে না। আর খেজুর গাছে হাঁড়ি দিতে আসি বলে রাতের বেলায় তোমার সাথে আমার দেখা হয়। আর আরেকটা ব্যাপার হলো কি, যে রাতের বেলায় আমি যখন ওর সাথে দেখা করতাম, আমার মনের ভিতরে একটা সাহস ছিল যে কেউ যদি আমাকে দেখে ফেলে আমি কোনো প্রবলেম নাই, আমি বলবো যে আমি খেজুর গাছে হাঁড়ি দিতে আসছি, আমি খেজুর গাছ পাহারা দিতেছি, এটা বলে আমি কেটে যেতে পারবো। এবং এরকম ঘটনাও কিন্তু ঘটেছে। ওর সাথে দেখা করার সময় ওদের গ্রামের অনেক মানুষ কিন্তু আমাকে দেখছে, গ্রামের মানুষ আসতেছে, তখন আমি ওকে বললাম যে তুমি লুকিয়ে যাও। ও তখন লুকিয়ে যায় জঙ্গলের ভিতরে। তখন মানুষ আমাকে জিজ্ঞেস করে যে এই এখানে কী করো? তাই বললাম যে খেজুর গাছ পাহারা দিতেছে, যে খেজুর গাছে হাঁড়ি দিছি। তার জন্য মানুষের তেমন কিছু বলে না, যার জন্য প্রেম করাটা আমার জন্য অনেক সুবিধা হয়ে গেল। এরপরে যাই হোক, যথারীতি যেতে যেতে আমি তখন বলি যে এখন তো আমার আর খেজুর গাছের হাঁড়ি দেওয়া শেষ সময়। তখন আমাকে বলে যে না আমি তোমার সাথে প্রতিদিন দেখা করব। আমি বলি আর আমি 4 দিন খেজুর গাছে হাঁড়ি দিব। তো যথারীতি বিকালবেলা রাতের বেলা সে আসে, রাত 2টা-3টা বাজে। তখন কিন্তু আমি আর অন্য গ্রামে কোনো পাহারা দিই না, আমি শুধু এই গ্রামে পাহারা দিই, ওদের বাড়িতে পাহারা দিই। এরপর এভাবে যেতে যেতে ও আসে, ওর সাথে আমার দেখা হয়। অ্যান্ড যেদিন তৃতীয় দিনের দিন ও একটু বেশি পাগলামি করে, যেতে চায় না। আমি তারে বলি যে কী ব্যাপার, যাও না কেন? রাত একেবারে প্রায় একটু পরে ফজর আজান দিয়ে দিবে, ফজরের আজানের প্রায় সময় হয়ে গেছে। আমি তাকে বলি যে তুমি ফজর আজানের সময় হয়ে গেছে, তুমি যাও না কেন? আমাকে বলে যাবো তো, তুমি আমাকে তাড়ানোর জন্য পাগল কেন হয়ে গেছো? অ্যান্ড কথা বলতে বলতে আমরা যখন লাউডলি কথা বলতেছি, অ্যান্ড হঠাৎ করে ওর একটা চাচি থাকে, পাশের ঘরের চাচি, ওর আপন চাচি, ওই চাচিটা পিছন থেকে এসে দেখে ফেলে। চাচিটা দেখার পর চাচিটা খুব জোরে চিল্লায় ওঠে যে এই রেহানা তুই এখানে কী করিস? তখন রেহানা দাঁড়ায় আছে। আমি যখন দাঁড়ায় যাই তখন আমি কোনো কথা বলি না, আমি ওইখান থেকে চলে আসি। তখন চলে আসার সময় চাচি আমাকে পিছন থেকে ডাক দে বলে এই ছেলে দাঁড়াও। আমি দাঁড়াই, পরে বলতেছে তোমার বাড়ি কই? আমি বললাম যে আপনি আমার চিনেন না, আমি খেজুর গাছে হাঁড়ি দিই। পরে বলে খেজুর গাছে হাঁড়ি দাও, রাত 2টা বাজে এখানে কী করো? আমি বললাম আমি আমার গাছ পাহারা দিতে আসছিলাম। তো বলে গাছ পাহারা দিতে আসছো, তাহলে এই মেয়ের সাথে এখানে বসে কথা বলতেছো কেন? রাত কয়টা বাজে তুমি দেখছো? আমি বললাম তা তো ঠিক আছে, কিন্তু এখন ওই মেয়েটা যদি আমার সাথে দেখা করতে আসে
আসে আমি কি করতে পারবো, আমি তো তার ঘর থেকে তার আর ধরে আনি নাই, তাই না? এটা বলার পর মহিলা বলতেছে তুমি তো ঠিকই বলছো। তারপরে সে কী করে রেহানার চুলের মুঠি ধরে ওর ঘরের দিকে নিয়ে যায়। আমার তখন প্রচুর পরিমাণ কষ্ট লাগে যে ভালো তো বাসছিলাম, ভালো তো বাসি, আর আমার ভালোবাসার মানুষটার উপর আমি এইভাবে ব্লেম দিয়ে দিলাম, দোষ দিয়ে দিলাম। কিন্তু দোষ না দিলেও তো আমার কোনো উপায় ছিল না, কারণ দোষ যদি আমি না দিতাম তাহলে তো দেখা গেল যে ওর ওই মহিলা আমাকে সন্দেহ করে আমাকে ওদের গ্রাম থেকে লোক টোকে না আমাকে মারতো, আমার তো কোনো উপায় ছিল না। যাই হোক, এরপর আমি যথারীতি আমার বাড়িতে ফিরে আসি। অ্যান্ড বাড়িতে ফিরে আসার পর এর পরের দিন আমি আর ওখানে খেজুর গাছে হাঁড়ি দেই না। এর পরের দিন আমি আর যাই না ওখানে, আমি আর দেই না। যেতে যেতে প্রায় 2 থেকে 3 দিন কেটে যায়, আমার সাথে আর রেহানার দেখা হয় না। আমার তখন প্রচুর পরিমাণ কষ্ট লাগে যে মানুষটাকে আমি এত ভালোবেসেছি, আর যার সাথে আমি গভীর রাতে ভালোবাসায় মুগ্ধ ছিলাম। আমি যেই মানুষটার হাত ধরে কত রাত কাটিয়েছি, সেই মানুষটার সাথে আমার দিনের পর দিন দেখা হয় না। তখন আমার বুকের ভিতর প্রচুর পরিমাণ কষ্ট লাগে। আমি তার জন্য একরকম পাগল হয়ে যায়। কিন্তু সে একটা মাদ্রাসায় পড়াশোনা করতো। একদিন আমি কী করি, বাধ্য হয়ে তার মাদ্রাসার সামনে যাই। আর যখন মাদ্রাসায় ছুটি হয় সব মেরে তো বোরকা পরে যায়, আর বোরকার মুখোশ পরে যায়, শুধু চোখ দেখা যায়, অত ভালোভাবে চেনা যায় না। তো সবাই একই রকম কালো বোরকা পরে আসছে, বাট আমি দেখতে পাই যে সবাই যখন বেরোচ্ছে তখন কালো বোরকা পরিহিত একটা মেয়ে আমার সামনে আসছে। মেয়েটার হাইট দেখে লম্বা দেখে আমার কাছে মনে হয় যে এটাই রেহানা হবে। রেহানা কিন্তু অনেক লম্বা ছিল, হ্যাংলা অনেক লম্বা ছিল। আমার সামনে এসে বোরকার মুখোশটা খোলার পর আমি তার মুখের দিকে তাকিয়ে থাকি। আমি তার অপলক দৃষ্টিতে তার মুখের দিকে তাকিয়ে আসি। আমাকে বলতেছে কি দেখতেছেন? আমি বললাম যে ওমা তুমি আমাকে আপনি করে বলতেছ? পরে বলে এখানে আপনি করে না বললে কি আশেপাশে মানুষ দেখতে পারতেছেন না? আমি বলি ও আচ্ছা হ্যাঁ, কিন্তু আশেপাশে ওর অনেক ক্লাসমেট বা মানুষ হাঁটাহাঁটি করতেছিল এই জন্য। আমি তখন বলতেছিলাম যে তাহলে আমিও কি আপনি করে বলবো? বলে হ্যাঁ আপনি করেই বলেন। আমি বললাম শোনো তুমি আমার সাথে দেখা করো না কেন? তো আমাকে বলে কীভাবে দেখা করবো, আপনি তখন আর খেজুর গাছে হাঁড়ি দিতে যান না, আর আপনি সেদিন আমাকে সম্পূর্ণ দোষ দিয়ে আপনি নিজে নির্দোষ হয়ে গেলেন, তাই না? আমি থেকে বললাম যে রেহানা আমি আসলে কি করব তুমি বলো, আমি যদি আমার উপর দোষটা চাপাইতাম তাও কিন্তু সমস্যা হইতো। ও আমাকে বল আচ্ছা ঠিক আছে, যাওয়াবার তো হয়ে গেছে, আপনি আর আমাদের এখানেও কোনোদিনও আসেন নাই, বা আমাকে দেখার জন্য কখনো আপনি আমার মাদ্রাসায়ও আসেন নাই, আপনি তোরা পাষাণ কীভাবে হয়ে গেলেন? আমি বলি তুমি যত কথাই বলো আমাকে তুমি ব্লেম দিতে পারো না, কারণ হচ্ছে আমি নিজে অনেক বেশি ভীতু একটা ছেলে, তুমি তো জানো। তো আমাকে বলো আচ্ছা ঠিক আছে, এবার একটু মনে সাহস নিয়ে প্রতিদিন এখানে চলে আসেন। অ্যান্ড এরপরের দিন আমি আবারও তার মাদ্রাসার সামনে যাই। যাওয়ার পরে সে আমাকে তার মাদ্রাসার পিছনে একটা জায়গা আছে, জায়গাটা মাদ্রাসার এরিয়ার ভিতরেই কিন্তু পিছনে, আমাকে ওখানে নিয়ে যাওয়ার পরে আমার সাথে প্রায় আধা ঘন্টার মতো ওখানে বসে বসে কথা বলে। তখন আমি তাকে বলেছি আমি তো তোমাকে অনেক ভালোবাসি, অ্যান্ড তুমি আমাকে অনেক ভালোবাসো, তুমি তোমার পরিবারকে আমার ভালোবাসার কথা বলো। আমার কথা হচ্ছে আমি তো বড় হয়েছি মাশাল্লাহ, তাহলে এখন আমার বিয়ে করার মতো পারফেক্ট বয়স হয়েছে। আমি তাকে বলি যে তুমি তোমার পরিবারকে আমার ভালোবাসার কথা বলো, অ্যান্ড বলার পর তারা যদি রাজি হয় আমি আমার আব্বা আম্মাকে তোমাদের বাড়িতে পাঠাবো, অ্যান্ড পাঠাই আমি তখন আমার বিয়ের কাজটা কমপ্লিট করবো। অ্যান্ড এভাবে লুকোচুরি করে প্রেম ভালোবাসা করতে আমার নিজের কাছেও ভালো লাগে না। ও আমাকে বলে যে তোমাকে একটা কথা বলা হয়নি, তুমি একটা ব্যাপার জানো না হয়তো, এই জন্য তুমি ব্যাপারগুলোকে খুব ইজিভাবে নিচ্ছ। আমি তাকে বলি যে কোন কথাটা তুমি আমাকে বলো নাই বলো তো? আমাকে বলে যে আমার কিন্তু বিয়ে হয়ে গেছে। আমি তারে বলি যে তোমার বিয়ে হয়ে গেছে, কিন্তু তোমার বিয়ে হয়ে যাওয়ার পরও তুমি আমার সাথে প্রেম করলা, এটা তুমি কিভাবে করলা? অ্যান্ড তোমার বিয়ে হয়েছে, আমরা কিন্তু একই গ্রামের মানুষ, হয়তো তার বাড়ি থেকে আমার বাড়ির ডিস্টেন্সটা অনেক দূরে, কিন্তু বাড়িটা একটাই। আমি তারে বললাম তোমার বিয়ে হয়ে গেছে, এটা তো আমি কখনো কারোর কাছে শুনি নাই, আর তোমার বিয়ে হয়ে যাওয়ার পরও তুমি আমার সাথে রিলেশনটা এইভাবে কন্টিনিউ করাটা কি তোমার ঠিক হয়েছে? ও আমাকে বলে কি করব, ভালোবাসি তো। আমি বললাম তাহলে কখন বিয়ে হয়েছে, কার সাথে বিয়ে হয়েছে আমাকে একটু বলো। আমার তখন বুকটা কাঁপতেছিল এবং প্রচুর পরিমাণ কষ্ট পাচ্ছিলাম আমি। ও আমাকে বলে যে আমার চাচাতো ভাইয়ের সাথে। আমি বললাম তোমার চাচাতো ভাই? আমি বললাম তো আমি কিন্তু ওর চাচাতো ভাইকে চিনি, ওর একটাই চাচাতো ভাই আছে, ওই ছেলেটার নাম হচ্ছে নাজমুল। আমি বলি নাজমুলের সাথে? ও বলে হ্যাঁ নাজমুলের সাথে। আমি বললাম আরে নাজমুলের তুমি তো সমবয়সী, আর নাজমুল তো তেমন কিছুই করে না, নাজমুল কিন্তু ছোট, অত বড় না, ছোট মানুষ। তো আমাকে বলে যে আমি বললাম যে তুমি নাজমুলের সাথে তোমার কীভাবে, আমার কাছে ব্যাপারটা কেমন জানি হিবিজিবি মনে হয়। তখন সে আমাকে বলতেছে তুমি আসলে বুঝতেছো না, তুমি আমার ব্যাপারটা শোনো। ছোটোবেলায় আমরা যখন একেবারে ছোট ছিলাম, আমার বয়স যখন প্রায় 6 বছরে, ওই সময় আমার বাবা মা কী করে শখ করে নাজমুলের সাথে আমাকে বিয়ে পড়ায় রাখে। অ্যান্ড আমি বলি ও আচ্ছা ওই সময় বিয়ে পড়াইছে? বলে হ্যাঁ। আমি বলি যে তারপরে কি নাজমুল তোমার সাথে ছিল বা কখনো রাখছে? পরে বলে না, তখন তাদের বিয়ের সময় কন্ডিশন হয়েছিল আমার বয়স যখন 18 পূর্ণ হবে তখন তারা আবারও পারিবারিকভাবে অনুষ্ঠান করে আমাকে নাজমুলের হাতে তুলে দিবে, এটা হচ্ছে তাদের কথাবার্তা, কিন্তু বিয়ে হয়ে গেছে। আমি তখন তারে বলি যে এই বিয়ের কি কোনো বেল আছে, কোনো ভ্যালু আছে? আমাকে বলে কেন ভ্যালু থাকবে না কেন, পারিবারিকভাবেই তো কাগজপত্র করে বিয়ে করা হয়েছে।
আমি তখন তারে বলেছি আমার ভালোবাসা কখনো কোনো বিয়েকে মানে কোনো বিয়ে আমার ভালোবাসাকে আটকাতে পারবে না। আর তুমি একটা ব্যাপার খুব ভালো করে জানো যে রেহানা, আমি তোমাকে ভালোবাসি, অ্যান্ড ভালোবাসাটা খুবই গভীর, অ্যান্ড এখানে তুমি তোমার চাচাতো ভাইয়ের কথা আর কখনো ইনভলভ করো না। ও আমাকে বলে আমার তো বিয়ে হয়ে গেছে, এখন আমি কী করতে পারি, অ্যান্ড এটা আমি যে তোমাকে ভালোবাসি এটা আমার পরিবারও কখনো মেনে নিবে না। আর কারণ হচ্ছে আমার পরিবার কিন্তু জানে, অ্যান্ড আমার পরিবার জেনে শুনে কিন্তু নাজমুলের কাছে আমাকে বিয়ে দিছে। যাই হোক, কথা বলতে বলতে অনেকটা সময় পেরিয়ে যায়, আমাকে বলে যে বাসায় যেতে হবে, তা না হলে আমার আব্বা আম্মা আবারও টেনশন করবে। এরপরে সে আবার চলে যায়, বাট আমার তখন মনের ভিতরে প্রচুর পরিমাণে কষ্ট জমা থাকে। আমি তখন আর প্রায় 2-3টা দিনের মতো আমি আর মাদ্রাসার সামনে যাই, তার সাথে দেখা হয়, তার সাথে কথা বলি, বাট আমি খাওয়া দাওয়া করতে পারি না, ঘুমাইতে পারি না, আমি মানসিকভাবে অনেকটা ডিপ্রেশনে চলে যাই। অ্যান্ড যেতে যেতে প্রায় 2 থেকে আড়াই মাসের মতো কেটে যায়। অ্যান্ড একটা পর্যায়ে আমি তাকে বলি যে রেহানা, আজ আমি তোমাকে মন থেকে একটা কথা বলি, তুমি তো আমাকে ভালোবাসো আর আমিও তোমাকে ভালোবাসি, যেহেতু তোমার বিয়ে হয়ে গেছে তোমার ওই চাচাতো ভাইয়ের সাথে, তাহলে প্লিজ তুমি চলো আমার সাথে পালাইয়া যাই, আমরা পালাইয়া গিয়ে আমরা আবারও নতুন করে বিয়ে করব। অ্যান্ড তোমার চাচাতো ভাই তোমার কিছুই করতে পারবে না, যেহেতু এটা একটা বাল্য বিবাহ ছিল, অ্যান্ড ছোটোবেলায় কী হয় না হয় এটা নিয়ে তো আর বড়কালে কিছু হয় না, তুমি চলো আমি পালাইয়া যাই। তখন সে আমাকে বলতেছে তাহলে পালাইয়া যাবো? আমি বলি হ্যাঁ পালাইয়া যাবা। ও আমাকে বলে তাহলে আমার আব্বা মা যদি আমাকে খুঁজে পায় তাহলে তো মেরেই ফেলবে। আমি বলি আরে পাগলি শোনো, আমি দিনাজপুর শহরে আমার একটা বন্ধুর সাথে কথা বলে রাখছি, তুমি আমার সাথে গেলে আমি ওই দিনাজপুরে তোমাকে নিয়ে চলে যাব। তখন আমি কিন্তু মানে সিএনজি চালাইতে পারি, আমি কিন্তু সিএনজিটা খুব ভালো চালাইতে পারি। আমি তখন তারে বলি যে আমি তোমার সাথে ওইখানে গিয়ে একটা সিএনজি ভাড়া করবো, মানে একটা সিএনজি নিবো, আমি সিএনজি চালাবো, অ্যান্ড তোমাকে আমি ওইখানে পড়াশোনা করাবো। কিন্তু আমার তখন ইচ্ছা আমি তাকে পড়াশোনা করাবো। তো আমাকে বলে যে তুমি আমাকে এত ভালোবাসো? আমি বলি হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। এরপর থেকে তার সাথে আমার এভাবে কন্ট্রাক্ট হয়। কন্ট্রাক্ট হওয়ার ঠিক 3 থেকে 4 দিন পরে একটা দিন আমরা ফিক্সড করি, ওই দিনে আমি তাকে নিয়ে তার বাড়ি থেকে পালাইয়া যাই। এটা কিন্তু আমি আমার আব্বা আম্মা বা তার বাবা মা কাউকে কোনো কিছু বলি না, শুধুমাত্র সে জানে আর আমি জানি। এটা করার পরে আমি তাকে নিয়ে ওখানে চলে যাই। চলে যাওয়ার পরে আমি তখন দিনাজপুরে একটা বাসা ভাড়া করি, যেমন করে তার সাথে আমার কথা হয়েছে ওভাবে একটা বাসা ভাড়া করার পর ওইখানে আমি একটা সিএনজি নেই, মানে আমার সিএনজিটা নিতে অনেক কষ্ট হয়েছিল, ওখানে অনেক কথা আছে, এগুলোর দিকে না যাই, খুব কষ্ট করে একটা মানে আমাদের এলাকার একটা লোকের মাধ্যমে একটা সিএনজি নেই। এরপর আমি কী করি দিনাজপুর শহরে সিএনজি চালাই, ভালো টাকায় পাই, কিন্তু এরই মাঝে সে তার বাবা মায়ের সাথে ফোনে কথা বলে, তার বাবা মায়ের সাথে ফোনে কথা বলে। তার বাবা মা না যতটা রাগান্বিত, তার চেয়েও বেশি রাগান্বিত হচ্ছে তার ওই চাচি, মানে নাজমুলের মা প্রচুর পরিমাণ রেগে আছে, মানে নাজমুলের মা পারতেছে না যে মেরে ফেলবে, এরকম ঘটনা। তো এটা হওয়ার পরে তখন আমার আব্বা আম্মা আমাকে বলতেছে যে একটা কাজ কর, তুই মেয়েরে নিয়ে বাড়িতে আয়। আমি তখন আমার আব্বা আম্মাকে বলি যে বাড়িতে আসলে তো প্রবলেম হয়ে যাবে, কারণ মেয়ের বাবা মা যদি ও আমাকে মানে ওকে আমার কাছ থেকে নিয়ে যায়, তখন আমার আব্বা আম্মা বলতেছে তোরা বিয়ে করে ফেলছিস, তো তোর কাছ থেকে কীভাবে নিয়ে যাবে, আর গ্রামে কি বিচার আচার নাই, দরবার কারবার নাই, কিচ্ছু হবে না, তুই মেয়েটাকে নিয়ে গ্রামে আয়। যখন আমার আব্বা আমাকে ওভাবে সাপোর্ট দেয়, আমি তখন তাকে নিয়ে আমাদের গ্রামের বাড়িতে যাই। গ্রামের বাড়িতে যাওয়ার পরে তখন হচ্ছে রেহানার বাবা মা আমাদের বাড়িতে আসার পর আমার আব্বা আম্মার সাথে কথাবার্তা বলে, ওইখানে রেহানার চাচি সহ থাকে। তখন আমার আব্বা মানে রেহানার আব্বাকে বলতেছে দেখেন ভাই, এখন ছেলে মেয়ে বিয়ে করে ফেলছে, এটাতে তো আর কিছু করার নাই, কিছু করতে পারবেন না, যা হবার তা হয়ে গেছে, মেনে নেন। কিন্তু রেহানার চাচি বলতেছে যেটা কোনো দিনও হতে পারে না, আমাদের মেয়ের কোনো দোষ নাই, আমাদের মেয়েকে জোর করে এগুলো করানো হয়েছে। আমি তখন বলি যে জোর করে কিভাবে করানো হবে, আপনারা ভুল বলতেছেন, এখানে জোরের কিছু নেই, রেহানা আমাকে ভালোবাসছে, আমি তাকে ভালোবাসছি, সবাই ব্যাপারটা মেনে নিল, কিন্তু রেহানার চাচি ব্যাপারটা মানলো না। রেহানার চাচি একটা কথাই বলতেছে রেহানার বাবাকে যে আপনি আপনার মেয়েকে নিয়ে আসেন, কারণ আপনার মেয়ের সাথে আমার ছেলের মানে বিয়ে হয়ে গেছে, সুতরাং এটা আমার আগের পুত্রবধূ, আমি আমার পুত্রবধূকে চাই। এটা বলি রেহানার মা প্রচুর পরিমাণ করতেছে, বাট আমি বুঝতেছি না যে ওই মহিলা কেন এরকম করতেছে। মানে ওনার কথা হচ্ছে উনি সব কিছুর বিনিময়ে রেহানাকে এখান থেকে নিয়ে যাবে, প্রচুর পরিমাণ জোর জবরদস্তি করতে থাকে। একটা পর্যায়ে রেহানার বাবা মা বলতেছে আরে বাবা আমার মেয়ে চলে গেছে রে, বিয়ে করে ফেলছে, এখন আমি আর কী করতে পারবো, আর আপনার ছেলের সাথে বিয়ে হয়েছে এটা তো অনেক ছোটোবেলায়, অ্যান্ড ছোটোবেলার বিয়েটাকে এখন আর মনে রাখার দরকার নাই, যেহেতু আমার মেয়ে ভালোবেসে শান্তকে বিয়ে করে ফেলছে, তাহলে থাকুক সে শান্তর সাথে। এটা বলার পরে রেহানার চাচি প্রচুর পরিমাণ রেগে গিয়ে তখন উনি ওইখান থেকে চলে আসে। অ্যান্ড চলে আসার পরে আমাদের সংসার জীবনটা শুরু হয়। রেহানার বাবা মাও রাজি হয়েছে, আমাদের পরিবারও রাজি হয়েছে, আলহামদুলিল্লাহ কোনো প্রবলেম নেই, আমরা খুব ভালোভাবে যাচ্ছিলাম। এইভাবে যেতে যেতে প্রায় আরও 4 থেকে 5 মাসের মতো কেটে যায়। অ্যান্ড 4-5 মাস পরে হঠাৎ করে একটা নতুন প্রবলেম ক্রিয়েট হয়। আর নতুন প্রবলেম ক্রিয়েট হয় বলতে কি, আমার ছোটো ভাইকে
একদিন রাতের বেলা হচ্ছে রেহানাদের বাড়িতে আমার ছোটো ভাই ধরা খায়। অ্যান্ড ছোটো ভাই ধরা খায়, মানে আমার ছোটো ভাইকে প্রচুর পরিমাণ মারা হয় এখানে ধরে। সকালবেলা অনেকগুলো মানুষ এসে আমাদেরকে বলতেছে যে আমার ছোটো ভাইকে নাকি ওইখানে বাইদা রাখছে, মানে বাইদা নাকি আমার ছোটো ভাইকে মারতেছে এরকম করে। তখন আমরা দৌড়ে যাই, আমি আমার বাবা মা সবাই যাই, গিয়ে দেখতেছি যে আমার ছোটো ভাইকে রেহানাদের ঘরের উঠানে, মানে রেহানাদের ঘরের উঠানে এরকম বাইদা রাখে। আমি তখন বুঝতে পারিনি কী ব্যাপার, আমার ছোটো ভাইকে এখানে কেন বাইদা রাখে। অ্যান্ড তখন খোঁজখবর হওয়ার পরে জানতে পারি, মানে রেহানার চাচাতো যে বোনটা ছিল, যে মেয়েটার নাম ছিল হচ্ছে রুমি, রুমির সাথে আমার ছোটো ভাইয়ের নাকি সম্পর্ক ছিল। অ্যান্ড সম্পর্ক থাকার পরে আমার ছোটো ভাই রুমির সাথে দেখা করতে গেছিলো রাতের বেলায়। অ্যান্ড রুমির মা কিন্তু রেহানার চাচি, যেই চাচি গত কিছুদিন আগে আমাদের বাড়িতে এসে ঝগড়া করে গেছিল, যেই চাচাতো ভাইয়ের সাথে রেহানার আগে বিয়ে হয়েছিল, মানে নাজমুলের বোন হচ্ছে রুমি। যাই হোক, এরপর ওইখানে ধরার পরে আমরা তখন সবাই বলতেছিলাম যে যাই হোক এখন এটা কি করা যায়, কিন্তু মানে উনি তো আমার উপরে আগেই রাগান্বিত, রেহানার চাচি তো আমার উপর আগেই রাগান্বিত, যে এরপর উনি বলতেছে যে না এটার কোনো সমাধান নাই। অ্যান্ড গ্রাম থেকেও মানে ওরা কীভাবে চেয়ারম্যানকে টাকা টুকা দিয়ে আমাদের এলাকার ব্যাপারটা কিন্তু অনেক ঠুমকো ছিল, মানে ছোটো ছিল, বাট এই ব্যাপারটাকে চেয়ারম্যানকে টাকা টুকা খাওয়াইয়া ওরা ব্যাপারটাকে অনেক ডিফিকাল্ট করে ফেলে, অনেক কঠিন করে ফেলে। এরপরে গ্রামের মাধ্যমে সালিশ করা হয় যে মানে আমার ছেলে মানে যে কাজ করছে, আমাদের শাকিল যে কাজ করছে, এই কাজের জন্য মানে শাকিলকে জুতার মালা গলায় দিয়ে পুরো গ্রামে হাঁটতে হবে এবং আমরা এই গ্রাম ছেড়ে চলে যেতে হবে। আমি তখন অবাক হয়ে যাই যে এইটা চেয়ারম্যান কীভাবে রায় দিল, এটা কীভাবে সম্ভব। আমার ছোটো ভাই নয় তার প্রেমিকের সাথে দেখা করতে গিয়ে রাতের বেলায় ধরা খাইছে, অ্যান্ড সেই ক্ষেত্রে আমাদের গ্রাম থেকে চলে যেতে হবে, এই আইনটা কেমন হয়ে গেল। আমি তখন আমাদের মেম্বার সাহেবের সাথে কথা বলি, মেম্বার তখন আমার বলতেছে যে শান্ত, কিছুই করার নাই, চেয়ারম্যান সাহেব মোটা অঙ্কের টাকা খেয়ে ফেলছে। আমি বলি চেয়ারম্যান মোটা অঙ্কের টাকা খাইলে তো আমাকে গ্রাম থেকে এভাবে উচ্ছেদ করে দিতে পারে না। তখনও কিন্তু আমার ছোটো ভাইকে ওই বাড়িতে বাইদা রাখে। অ্যান্ড তখন ওনারা একটা কথাই বলে, চেয়ারম্যান বলতেছে যে আপনি যদি আমার কথা শোনেন, গ্রাম ছেড়ে চলে যান, তাহলেই হয়তো মানে একটা পর্যায়ে আপনি আবার আপনার গ্রামে আসতেও পারবেন। এটা আমার আব্বাকে মানে গোপনে বলে যে আপনি হয়তো 1-1.5 বছর পর চলে আসবেন, কিন্তু এটা যদি না করেন তাহলে আপনার ছেলেকে এখন থানায় দেওয়া হবে। আমি বলতেছিলাম যে আমার ভাই তো ওই মেয়ের সাথে রিলেশন করছে, দোষ যদি করে থাকে তাহলে আমার ভাই করছে, আমার ভাইয়ের সাথে আমরা ওই মেয়ের বিয়ে পড়াই দিব। তখন রেহানার মা ঘর থেকে দৌড়ে বলতেছে যে তোর বউ, মানে উনি একদম খুবই খারাপ ভাষায় বলতেছে, তুই রেহানারে যেরকম খারাপ মেয়ে মনে করছস, তুই কি মনে করস আমার মেয়েও এরকম খারাপ। আমি তখন বলি যে আপনার মেয়ে, আপনার আমার বউকে খারাপ বলতেছেন, আমার বউ তো আপনাদের বংশেরই মানুষ, তাই না। পরে বলতেছে না, আমার বংশের মানুষ হলে তারা আমি এক পায়ে ধইরা আরেক পায়ে টান দিয়া দুই টুকরো করে ফেলতাম। আমি তখন বলি যে আপনি এটা কেমন কথা বলতেছেন। উনি তখন মানে অকথ্য ভাষায় গ্রামের সব মানুষগুলোর সামনে রেহানাকে গালাগালি করতেছে, বলতেছে আমার মেয়ে রেহানার মতো না। অ্যান্ড আমি তখন একটা পর্যায়ে রাগান্বিত হয়ে বলি যে আপনার মেয়ে যদি রেহানার মতো নাই হবে, তাহলে আমার ছোটো ভাইয়ের সাথে আপনার মেয়ে প্রেম করতে গেছিল কেন। অ্যান্ড আপনার মেয়ে যদি এতই দুধে দেওয়া তুলসী পাতা হয়, তাহলে আমার ছোটো ভাইয়ের সাথে কেন দেখা করতে গেছে। তখন উনি আমার বলতেছে আমার মেয়ে তোর ভাইয়ের সাথে দেখা করতে আসে নাই, তোর ভাই আমার মেয়ের কাছে আসছে রাতের বেলায়। অ্যান্ড আমি যখন আমার ছোটো ভাইকে জিজ্ঞেস করেছি কী ব্যাপার, কী রে তুই আমারে খুলে বল, তখন আমার ছোটো ভাই বলতেছে যে ভাই আমি মেয়ের সাথে প্রেম করি আজকে অনেক দিন ধরে, অ্যান্ড মেয়ে আমার রাতের বেলা আসতে বলছে, আমি আসছি। তো তখন আসলে ওই ফোনের মানে ওদের কাছে কোনো মোবাইল ছিল না, কোনো ডকুমেন্ট ছিল না, মেয়েটা মুখে তাকে বলছে সে চলে আসছে। এখন ওই মেয়ে অস্বীকার করতেছে, মানে রুমিও বলতেছে যে না আমি ওকে আসতে বলি নাই, ওর সাথে আমার কোনো সম্পর্ক নাই। এখন চেয়ারম্যান আমাদেরকে এটাই বোঝাচ্ছে যে আপনারা গ্রাম থেকে চলে যান, যদি গ্রাম থেকে না চলে যান তাহলে থানা থেকে পুলিশ এনে ছেলেটাকে ধরাই দিব। অ্যান্ড ছেলেটাকে ধরাই দিলে ছেলেটার জেল ফাঁসি হয়ে যেতে পারে, অ্যান্ড খুব খারাপ কিছু হতে পারে। এটা না করে আপনারা গ্রাম থেকে চলে যান, অ্যান্ড কয়েক মাস পরে আপনারা আবারও গ্রামে চলে আসবেন, ব্যাপার কি, সমস্যা নেই। এটা চেয়ারম্যান বলার পর তখন আমি আমার আব্বা আম্মাকে নিয়ে, আমার বউকে নিয়ে, আমি আগে যে দিনাজপুরে যে বাসাটায় ভাড়া থাকতাম, আমি যে রেহানাকে নিয়ে যে বাসায় চলে গেছিলাম, ওই বাসায় আমি আমার আব্বা আম্মা আর ছোটো ভাইকে আর আমার বউকে নিয়ে ওখানে চলে যাই। তখন আমি ওখানে গিয়ে থাকি, কিন্তু একটা দুঃখের ব্যাপার হচ্ছে কি যে রেহানার বাবা মা একদম নীরব ভূমিকা পালন করে। রেহানার চাচি যে আমাদের উপরে এই পরিমাণ অত্যাচারগুলো করে, বা গ্রামের মানুষ যে আমাদের উপরে এরকম অত্যাচারগুলো করে, এইটার কোনো রকম প্রতিবাদ রেহানার বাবা মা করে না। রেহানার বাবা মা যেন সব কিছু, ওরা যেন মানে কোনো কিছু জানে না, ওরা একদম মানে নীরব ভূমিকা পালন করে। যাই হোক, ওখানে চলে যাওয়ার পরে তখন আমার ছোটো ভাইটার উপর আব্বা ভীষণভাবে রেগে থাকে, ওরে মারে, ওর উপর হাত তোলে, ওর উপর খুব টর্চারিং করে। একটা পর্যায়ে আমি ছোটো ভাইরে বলি যে তুই একটা কাজ কর, আমার একটা দূর সম্পর্কের বন্ধু আছে, ওই বন্ধুটা ঢাকাতে একটা গার্মেন্টসে চাকরি করে। আমি তখন আমার ছোটো ভাইরে বলি যে তুই তো পড়াশোনা আর হইলো না, ও কিন্তু পড়াশোনাও বন্ধ করে দিছে। তখন আমি আমার আব্বা আম্মার সাথে কথাবার্তা বলে আমি আমার ছোটো ভাইটাকে তখন হচ্ছে ঢাকাতে একটা গার্মেন্টসে পাঠিয়ে দিই।
আমার ছোটো ভাইটা তখন গার্মেন্টসে চাকরি করতেছে। অ্যান্ড এভাবে প্রায় আরও 6 থেকে 7 মাসের মতো কেটে যায়। কিন্তু 6-7 মাস পরে আমরা যে ব্যাপারটা জানতে পারি সেটা হচ্ছে, আমরা যখন আমাদের গ্রামে আসি দেখি যে আমাদের গ্রামের ঘর বাড়িগুলো কিচ্ছু নাই। মানে ঘর বাড়িগুলো ভাঙে ওই চেয়ারম্যান ওখানে মানে মানে লাইক হচ্ছে একদম চারিদিকে বাউন্ডারি করে ওইখানে চেয়ারম্যান তার একটা মাছের প্রজেক্ট করে ফেলছে। মানে মাছের প্রজেক্ট বলতে আমাদের ওখানে একটা পুকুর ছিল, মানে পুকুরটারে আরও বড় করে কাইটা, মানে পুকুরটার বড় করে কাইটা ওখানে উনি মাছ ফেলাইছে। এবং আমাদের ঘর বাড়িগুলোতে মানে আমার ঘরের ভিতরে মাছের বিভিন্ন খাবার, আবার আমাদের ঘরের সামনে একটা মুরগির খামার করছে। আমি তখন অবাক হয়ে যাই, জায়গা সম্পত্তি আমাদের নামে, সব কিছু আমাদের নামে, এইটা কি আমি তখন কিছুই বুঝতে পারতেছি না। আমি তখন আমাদের গ্রামের বিভিন্ন মানুষদের কাছে যাই, বাট চেয়ারম্যানের উপরে আমাদের এই গ্রামের কেউ কোনো কথা বলে না। আমি তখন চিন্তা করি জায়গা আমাদের নামে, দলিল আমাদের নামে, সব কিছু আমাদের নামে। আমি তখন থানাতে যাই, থানাতে গিয়ে আমি তখন মানে আমার আব্বার যে দলিলপত্র আছে ওগুলো নিয়ে থানাতে যাই, থানাতে গিয়ে দৌড়দৌড়ি করি। থানাতে গিয়ে দৌড়দৌড়ি করার পরে চেয়ারম্যানের ছেলে মেয়ে আইসা চেয়ারম্যানের ছেলে আইসা আমার আব্বারে, আমার ছোটো ভাইরে, আমার আব্বারে আর আমার মারে অনেক বেশি ধমকায় যায়, মানে দিনাজপুরে আইসা, শহরে আইসা। অ্যান্ড তখন আমি যখন থানা থেকে আসি তখন আমার আব্বা আমার বলতেছে তুই মামলাটা উঠে এনে। আমি বলতেছি আব্বা কেন মামলা উঠে নিব? আমার বলতেছে যে মামলা যদি উঠে না নেস তাইলে ওরা আমাদের উপর অনেক বেশি টর্চারিং করবে। এবং আমিও থানা থেকে আসলে ওভাবেই স্ট্রংলি কোনো রকম কিছু পাই নাই। আমাকে থানার যিনি আমার মামলা নিয়েছিল উনি বলতেছে আমি দেখবো ব্যাপারটা। মানে আমি বুঝতে পারছি যে ওরা আসলে চেয়ারম্যানের এগেনস্টে কোনো কাজ করবে না। অ্যান্ড একটা পর্যায়ে বাধ্য হয়ে আমি তখন নিরুপায় হয়ে আমি ওই মামলাটা উঠিয়ে নেই। অ্যান্ড মামলা উঠে নেওয়ার পর তখন আমি, আমার বউ, আমার বাবা মা মিলে অনেক ডিপ্রেশনে চলে যায়। কারণ আমি একটা মানুষ পাইলাম না পুরো দিনাজপুর শহরে যা আমাকে হেল্প করবে, আমাকে সহযোগিতা করবে। আমি যাদের কাছে যাই এটা যেন একটা মগের মূল্য হয়ে গেল। এইভাবে বেশ কিছুদিন কেটে যায়। বেশ কিছুদিন কেটে যাওয়ার পরে আমি তখন একটা ব্যাপার খুব ক্লিয়ার হয়ে যায়, মানে ক্লিয়ার হয়ে যায় বলতে আমি তখন এই ব্যাপারগুলো নিয়ে রিসার্চ করতে গিয়ে আমি জানতে পারি যে চেয়ারম্যান টাকা খাইছে সবই ঠিক আছে, কিন্তু চেয়ারম্যানের টার্গেট ছিল আমাদের বাড়িটা জাল দালিত করে আমাদের বাড়িটা নেওয়া। অ্যান্ড চেয়ারম্যান তখন অলরেডি জাল দলিল বের করে ফেলছে। আর সেকেন্ডলি রেহানার মা কেন, আমি চিন্তা করতেছি যে মানে রেহানার চাচি কেন রেহানার জন্য এরকম পাগল হয়ে গেল। মানে রেহানা কিন্তু মানে হয় না যে একেবারে আহামরি সুন্দরী, ওরকম কিছু না, মানে সুন্দর আছে বাট একেবারে অনেক বেশি সুন্দর না। তো রেহানার জন্য পাগল হওয়ার কারণটা কি, রেহানার হচ্ছে মানে চাচির। তখন আমি ব্যাপারটা খুব ক্লিয়ারভাবে জানতে পারি যে রেহানা একদিন আমাকে বলে যে আমার চাচি কেন আমাকে এত বেশি ভালোবাসে জানো? আমি বলি কেন? বলে যে কারণ আমার তো কোনো ভাই বোন নাই, আমার আব্বার যত জায়গায় সম্পত্তি আছে সব কিছু আমার চাচির, মানে আমার চাচা আর আমার চাচির হয়ে যাবে, এই জন্য। তখন আমি খেয়াল করে ব্যাপারটা দেখি যে একদম সম্পূর্ণ ঠিক আছে, কারণ রেহানাদের কিন্তু মানে অনেক বেশি জায়গা সম্পত্তি আছে। অ্যান্ড রেহানাকে যদি বিয়ে করতে পারে তাহলে জায়গা সম্পত্তিগুলোর মালিক ওর চাচা, মানে ওর চাচি হয়ে যাবে, ওর চাচতো ভাই হয়ে যাবে। এই জন্য ওদের ওই লোভটা, ওই লোভের কারণে ওরা এই কাজগুলো করে। যাই হোক, এভাবে দিন যাচ্ছে, রাত যাচ্ছে। অ্যান্ড একটা পর্যায়ে আমি কী করি, আমাদের এখানে একজন মানে উপকমিশনার আছে, উনি ঢাকাতে থাকে, অনেক ভালো মানুষ। ওনার কাছে আমি আমার এই ব্যাপারগুলো সব কিছু খুলে বলি। খুলে বলার পরে অনেক মানে ওনাকে একদম আমি সব কিছু খুলে বলি যে আমার সাথে এই ঘটনা করা হয়েছে, বা আমি তখন আমার সব কিছু নাকি ইন ডিটেলস বলার পরে উনি তখন কী করে, আমাকে নিয়ে থানাতে যায়। থানাতে গিয়ে থানার ওসির সাথে আমাকে নিয়ে কথা বলে অনেক কষ্ট পর আমাদের কিছু টাকা খরচ হয়, প্রায় 4.5 লাখ টাকার মতো আমরা লোন করি, মানে ব্যাংক থেকে টাকা উঠাই। 4.5 লাখ টাকা ব্যাংক থেকে উঠে আর থানাতে দিয়া ওই উপকমিশনারের ধইরা অনেক কষ্টের পরে আমরা ওই চেয়ারম্যানকে আমাদের বাড়ি থেকে উচ্ছেদ করি। এরপর আমরা আবার আমাদের বাড়ি ফিরে পাই। যাই হোক, এইভাবে যখন সামনের দিকে যাচ্ছিল, অ্যান্ড একটা পর্যায়ে আমার ভালোবাসার মানুষ রেহানা বাচ্চা কনসেপ্ট করে। অ্যান্ড বাচ্চা কনসেপ্ট করার পরে তখন মোটামুটি রেহানার বাবা মা অনেক খুশি, ওনারা আসে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে সেদিন রেহানার বাবা মায়ের সাথে রেহানার মানে চাচিও আসে। অ্যান্ড চাচি আসার পর চাচি হঠাৎ করে আমাদের সাথে খুব মিশে যায়। উনি বলে যে যা হবার তো হয়ে গেছে, এখন বাবা তুমিও মানে আমাদের উপরে রাগ রাখো না, আমরাও তোমাদের উপরে কোনো রাগ রাখবো না। মানে উনি খুব ক্লোজলি আমাদের সাথে সম্পর্কটা করে নেয়। ওটা আমি একটা ব্যাপার বুঝি না যে একটা মানুষ হঠাৎ করে এভাবে কেন পাল্টে গেল, অনেক ভালো হয়ে যায়। অ্যান্ড তখনও রেহানার চাচির ঘরে যাচ্ছে, অ্যান্ড রেহানার চাচিও আমাদের বাড়িতে আসতেছে। অ্যান্ড রেহানার চাচতো বোন, তারপর হচ্ছে চাচতো ভাই, মোটামুটি সবাই খুবই ক্লোজ হয়ে গেল, মানে পরিবারটা একদম মিশে গেল। অ্যান্ড ব্যাপারটা আমার কাছে অনেক বেশি ভালো লাগলো। আমি চিন্তা করলাম যে যত যাই হোক আলহামদুলিল্লাহ এখন তো সবাই ঠিক আছে, মানে এখন তো কারো মাঝে কোনো প্রবলেম নাই। অ্যান্ড আমি এটাই চাচ্ছিলাম যে একটা সময় সবাই ঠিক হয়ে যাক। তো এইভাবে দিনগুলো সামনের দিকে অতিবাহিত হচ্ছে। অ্যান্ড এইভাবে যেতে যেতে একটা সময় হঠাৎ করে আমার ভালোবাসার মানুষ রেহানা প্রচুর পরিমাণ বমি করতে থাকে। মানে এত পরিমাণ বমি করতে করতে চোখ একদম কোফালে উঠে ফেলে। আমি তখন কিছুই বুঝতে পারি না। আমি তখন আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই, আমাদের ওখানে স্বাস্থ্য কমপ্লেক্স আছে, ওইখানে নিয়ে যাই।
ওইখানে নিয়ে যাওয়ার পরে ডাক্তার আমাকে বলতেছে যে ওর কন্ডিশন খুব একটা ভালো না, ওকে দিনাজপুর শহরে নিয়ে যাওয়ার জন্য। তখন আমি দিনাজপুর শহরে নিয়ে যাই, ওইখানে ডাক্তার দেখে, বা ডাক্তার সেম কথাই বলতেছে যে ওর অবস্থা ভালো নয়, ওকে ঢাকা পাঠাতে হবে। আমি তখন ভাবি যে কী ব্যাপার, ঢাকা পাঠাতে হবে কেন? আমি বুঝতে পারতেছিলাম না যে আমি কি করব। আমার কাছে তেমন টাকা পয়সাও নাই যে আমি আমার বউকে নিয়ে ঢাকাতে যাব। আমি তখন ওকে হচ্ছে দিনাজপুরে হসপিটালে রেখে আমি আমার শ্বশুরবাড়িতে আসি। শ্বশুরবাড়িতে এসে আমি আমার শ্বশুর শাশুড়িকে বলে আমাকে কিছু টাকা দেন, আমার বউটাকে আমি ঢাকাতে নিয়ে যাব। কিন্তু সবচেয়ে তাজ্জব ব্যাপার হচ্ছে আমি ওর বাবা মায়ের কাছে টাকা চাইতে না চাইতে ওর যে চাচি ছিল ওই চাচি আমাকে 20,000 টাকা দেয়। উনি আমাকে 20,000 টাকা দিয়ে উনি বলে যে নাও তুমি 20,000 টাকা নিয়ে যাও, ওর চিকিৎসা করো। আমার তখন এই চাচির প্রতি অন্যরকম একটা মায়া ভালোবাসা জন্মে যায়। আমি চিন্তা করি যে চাচিটা আসলেই অনেক ভালো মানুষ, তা না হলে এইভাবে নিজের গাইড থেকে 20,000 টাকা আমাকে দিয়ে দিল আমার বউয়ের চিকিৎসা করানোর জন্য। আমি প্রচুর পরিমাণ খুশি হই, অ্যান্ড ওনার কাছ থেকে টাকাটা নেওয়ার পরে আমি তখন কী করি, রেহানাকে নিয়ে সরাসরি ঢাকাতে যাই। অ্যান্ড ওনার কাছে যে টাকা ছিল আমি আমার পরিবার থেকে প্রায় 60 থেকে 65,000 টাকার মতো আমি ঢাকাতে নষ্ট করি, এবং অনেক দিন ধরে ঢাকা হসপিটালে রেহানাকে রাখি, বাট কোনো পরিবর্তন নাই। মানে ওর অবস্থা দিনকে দিন প্রচুর পরিমাণ খারাপ হয়ে যাচ্ছে। মানে বমি করতে করতে এমন অবস্থা যে ওর দিকে তাকাইলে নর্মালি কোনো মানুষের কান্না চলে আসবে। আমি তখন চিন্তা করি যে মানুষটাকে আমি এত ভালোবাসছি, আমার জীবনের চাইতে বেশি ভালোবাসছি, আমার সেই ভালোবাসার মানুষটা আমার সামনে দুঃখে এভাবে মরে যাবে, আমি তো এটা সহ্য করতে পারবো না। আমার তখন আর হাতেও কোনো টাকা পয়সা না, আমি ওকে আর ঢাকাতে রাখতে পারতেছি না। অ্যান্ড ডাক্তারও কোনো রকম রোগ খুঁজে পাইতেছে না। মানে ডাক্তার অনেক পরীক্ষা করে, অনেক কিছু করে, বাট কোনো রকম রোগ খুঁজে পায় না। একটা সময় নিরুপায় হয়ে শূন্য হাতে আমি ঢাকা থেকে ওকে নিয়ে আবার দিনাজপুরে ফিরে আসি। অ্যান্ড দিনাজপুরে আসার পর আমি তখন ওকে বাড়িতে রাখি, অ্যান্ড এভাবে দিনগুলো কাটতেছে। বাট ওর অবস্থা খুবই খারাপ, মানে যে কোনো সময় মারাও যেতে পারে। অ্যান্ড আমি তখন আমার মাকে বলি যে মা কী করা যায়। মা তখন আমাকে বলতেছে যে ডাক্তারি তো অনেক চিকিৎসা করলি, স্বাস্থ্য কমপ্লেক্সে নিলি, তারপরে দিনাজপুর শহরে নিলি, ঢাকাতে পর্যন্ত ঘুরে আনলি, এখন তো শুধু বিলেত নেওয়া বাকি আছে। একটা কাজ করি, একটা কবিরাজকে দেখায়, ভালো একটা কবিরাজ দেখায়। যেহেতু পেটে বাচ্চা হওয়ার পরে সমস্যাটা হয়েছে, হয়তো এটা কোনো অন্য আলগা টালগা বা জিন এই টাইপের কিছু হতে পারে। আমি তখন বলি যে হ্যাঁ মা, তাইলে একটা কাজ করো, তুমি একটা কবিরাজ দেখো। এরপরে আমাদের গ্রাম থেকে 2-3টা গ্রামের পরে একজন হচ্ছে নিথাই দা বলো ওনাকে, নিথাই ওনার নাম, নিথাই দা একজন কবিরাজ, হিন্দু মানুষ। ওনার কাছে আমার বউকে নিয়ে যাওয়া হয়। তখন উনি আমার বউকে দেখে বলতেছে যে পরে বলতেছে যে আপনার বউর নামে বান মারা হয়েছে, আপনার বউকে বান মারছে, তাবিজ করছে, অ্যান্ড ওই তাবিজের কারণে আপনার বউ বউটা যে কোনো সময় মারা যেতে পারে। অ্যান্ড খুবই খারাপভাবে এটা করছে। আমি তখন বলি যে এটা কীভাবে কী করছে আমাকে বলেন। তখন ওই কবিরাজ কোনো সংকোচ না করে সরাসরি নাম বলে ফেলে। আমাকে বলতেছে যে মেয়েটাকে তাবিজ করছে হচ্ছে হাসিনা খাতুন। তো হাসিনা খাতুন বলে, আমি বলি যে হাসিনা খাতুন। রেহানাকে জিজ্ঞেস করে হাসিনা খাতুন কে? পরে রেহানা আমাকে বলে যে হাসিনা খাতুন তো আমার চাচি, তুমি জানো না আমার চাচির নাম হাসিনা খাতুন? আমি তখন অবাক হয়ে যাই, আমি তখন মনে হয় যেন আসমান থেকে পড়ি। আমি বলি কি, তোমার চাচির নাম রেহানা, তোমার চাচির নাম? পরে বলে হ্যাঁ এটা আমার চাচির নাম। আমি তখন বলি ও মাই গড, আমি চিন্তা করতেছি এই মহিলা আমাকে 20,000 টাকা দিছে, আমাকে 20,000 টাকা দিছে আমার বউয়ের চিকিৎসা করানোর জন্য, অথচ উনি আমার বউয়ের নামে তোমার নামে তাবিজ করছে। অ্যান্ড আমি যখন কবিরাজের সাথে ভালো করে কথা বলি, কবিরাজ বলে শুধু তাবিজ না, ওর নামে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। এটা খুবই খারাপ একটা কালো জাদু, অ্যান্ড এটার কারণে তোমার বউ মারা যেতে পারে। আমি তখন অনেকে বললাম যেটা কীভাবে করছে। উনি বলে যে একটা শিং মাছের ভিতরে তাবিজ বাইঁধা দিছে, একটা শিং মাছের ভিতরে তাবিজ বেঁধে এই শিং মাছটাকে ছেড়ে দিছে। এখন এই শিং মাছটা যতদিন বাঁচবে তোমার বউ ঠিক ততদিনে বেঁচে থাকবে, শিং মাছটা যেদিন মারা যাবে তোমার বউ সেদিনে মারা যাবে। আমি তখন প্রচুর পরিমাণ কান্নাকাটি করি। আমি তখন তাকে ওইখান থেকে বাড়িতে নিয়ে আসি। বাড়িতে আনার পরে আমার মা তখন বলতেছে যে এই কবিরাজের কাছে নিয়ে কাজ হইব না, কারণ এটা পার্শ্ববর্তী একটা কবিরাজ। তখন আমাকে আরেকটা আমাদের এলাকাতে আরেকটু দূরে আছে, ওই একটা বড় কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়। ওই বড় কবিরাজের কাছে নেই, তখন কিন্তু আমার বউ কিন্তু পোয়াতে, ওর পেটে বাচ্চা। এরপর ওই কবিরাজের কাছে নিয়ে যায়। ওই কবিরাজের কাছে নিয়ে যাওয়ার পরে কবিরাজ আমাকে একেবারে ওই সেম কথাই বলতেছে যে শিং মাছের মধ্যে তাবিজ বাইঁধে দেওয়া হয়েছে, এবং ওই তাবিজে ওই শিং মাছটা যতদিন বাঁচবে আমার বউ ঠিক ততদিনে দুনিয়াতে বেঁচে থাকবে, শিং মাছটা মারা যাবে আমার বউটাও মারা যাবে। তখন আমি প্রচুর পরিমাণ কান্না করে আমি বুঝতে পারতেছিলাম না যে আমি কী করবো। তখন আমি কবিরাজকে বলি যে আপনি আমাকে একটা বুদ্ধি দেন, আমি কীভাবে
কীভাবে আমার বুকে বাঁচাইতে পারি। তখন ওই কবিরাজ আমাকে বলতেছে যে একটা কাজ করতে পারেন, অ্যান্ড এটা খুব রিস্কি, আপনি যদি করতে পারেন বা আপনার সাথে কাউকে নিয়ে যান তাহলে কিন্তু আপনি এই কাজটা করতে পারেন, এটা করলে আপনার বউ হয়তো মানে বেঁচে যেতে পারে। অ্যান্ড আমি বলি যে কীভাবে? পর উনি আমাকে বলতেছে, উনি আমাকে একটা জায়গার ঠিকানা দেয়, মানে একটা দিঘির ঠিকানা দেয়, একটা আমাদের গ্রাম থেকে অনেক দূরে আমাদের দিনাজপুরের ভিতরে অনেক দূরে ওইখানে একটা দিঘি আছে। উনি আমাকে অমুক জায়গায় একটা দিঘি আছে, অ্যান্ড ওই দিঘির মাঝে আপনি রাত দুপুরে মানে রাতের মানে একেবারে নিশি রাতে প্রায় 2টা থেকে 3টার ভিতর আপনি ওখানে যাবেন, অ্যান্ড যাওয়ার পরে আপনি ওখানে মানে চল দিয়ে মাছ ধরবেন। মানে চল যারা চিনেন গ্রামের মানুষ, চল দিয়ে মাছ ধরবেন। মাছ ধরার সময় আপনার সামনে একবারের জন্য হলো শিং মাছটা আসবে, আপনার সামনে একবারের জন্য হলো শিং মাছটা আসবে। অ্যান্ড মানে শিং মাছটা যদি আসে তাহলে আপনি শিং মাছটারে মারবেন। শিং মাছ ছাড়া অন্য কোনো মাছের উপরে আপনি চল মারবেন না, শুধুমাত্র আপনি খুঁজতে থাকবেন যে শিং মাছটাকে দেখেন কিনা। আর আমি তখন চিন্তা করতেছি, আর আমাকে আরেকটা কথা বলে রাখছে, আপনি ওখানে গেলে কিন্তু অনেক সাপ দেখবেন, অনেক ব্যাঙ দেখবেন, অনেক কাক দেখবেন, অনেক বিড়াল দেখবেন বা অনেক কিছু দেখবেন, অনেক ভয় পাবেন না। অ্যান্ড কিছুকে লাথিও দিবেন না, আঘাতও করবেন না, কাউকে কোনো কিছু লাথি দিবেন না, আঘাত করবেন না, আপনি দোয়া দুরুদ পড়তে থাকবেন। আর উনি আমাকে একটা তাবিজ পরাইয়া দেয়, আমার হাতে একটা তাবিজ দিয়ে দেয়, আমার কোমরে একটা তাবিজ দিয়ে দেয়, দিয়ে বলতেছে আপনার কোনো প্রবলেম হবে না, আপনি এইভাবে যান। তো এটা যদি আপনি করতে পারেন, শিং মাছটাকে আপনি আঘাত করবেন, আঘাত করলে দেখবেন যে শিং মাছটা মারা গেছে। অ্যান্ড ওই শিং মাছটা যখন মারা যাবে, এই শিং মাছটা ব্যাগে ভরে আপনি শিং মাছটা আমার জন্য নিয়ে আসবেন। কিন্তু আমি তখন কবিরাজকে জিজ্ঞেস করি যে আপনারা তো বলেছেন যে শিং মাছ যদি মারা যায় তাহলে আমার বউ মারা যাবে। পরে উনি আমাকে বলে যে শিং মাছ যদি ওই তাবিজের দখলে মারা যায় তখন আপনার বউ মারা যাবে। শিং মাছ তো তাবিজের দখলে মরতেছে না, আপনি তো তাকে চল দিয়ে মারতেছেন। শিং মাছটাকে আমার কাছে নিয়ে আসেন, আসলে আমি আপনার বউকে সুস্থ এবং সবল করে দিতে পারবো। এরপর উনি আমাকে যে ঠিকানা দেয় সেই ঠিকানা অনুসারে আমি যাই, ওই ঠিকানা অনুসারে আমি যাই, ওই দিঘির ভিতরে আমি যাই। অ্যান্ড আমি যাওয়ার সময় আমাদের এলাকার একটা ছেলেকে নিয়ে যায়, সাথে করে এলাকার একটা ছেলেকে নিয়ে যায়। তখন গভীর রাত ছিল, মানে প্রচুর রাত। অ্যান্ড মানে আমি তখন এত পরিমাণ ভয় লাগতেছিল, ভয়ের মাঝেও আমার তো কিছু করার নাই, কারণ ওকে তো আমার বাঁচাইতে হবে, যার জন্য আমি যাই। ওখানে যাওয়ার পর আমি যখন ওখানে পৌঁছাই, রাত তখন আনুমানিক প্রায় 11:30 মতো বাজে। আমি আগেই চলে যাই, যেহেতু এটা অনেক দূরে ছিল। একটা সিএনজি ভাড়া করে নিয়ে যায়, অ্যান্ড সিএনজি ড্রাইভার আমার সাথে যাইতে রাজি হয় না। আমার এলাকাতে যে ছেলেটা আছে ওরে নিয়ে যাই, ওর নাম হচ্ছে খোকন, মানে খোকনকে সাথে করে নিয়ে যাই। অ্যান্ড আমি যখন ওই দিঘির পার, মানে দিঘিটা এমন একটা জায়গায় ছিল চারপাশে হচ্ছে শুধুমাত্র ফসলি জমির মধ্যখানে এই দিঘিটা। অ্যান্ড দিঘির চারপাশে মানে ঘন গাছে ঘেরা, মানে প্রচুর পরিমাণ গাছ আছে। ওইখানে যাওয়ার পরে অ্যান্ড আমি যখন খোকনকে নিয়ে যাই, ওইখানে যাওয়ার পর তখন আমি প্রচুর পরিমাণ মানে নয়েজ পাচ্ছিলাম, শব্দ পাচ্ছিলাম, যে মানে লাইক হচ্ছে মানুষকে পিটাইলে যেরকম, মানে লাইক মানুষ অনেক বেশি কষ্ট পাইলে যেরকম একটা শব্দ হয় না, যে গুংরানো গুম গুম করে শব্দগুলো, মানে গুংরানো শব্দ, এরকম গুংরানো শব্দগুলো পাচ্ছিলাম। আর শব্দ পাওয়ার পরে তখন আমি খোকনকে বলতেছিলাম যে খোকন এরকম শব্দগুলো কোথায় হচ্ছে। অ্যান্ড তখন খোকন উপরের দিকে তাকায় দেখতেছে যে একটা পাখি, নাকি বিশাল আকারের পাখি, আমি দেখি নাই। ও বলে যে ভাই পাখি, এটা বলে ও ধরতে, আর আমি উপর দিকে তাকায় কোনো পাখি দেখি না। আমি বলি যাই খোকন দাঁড়া, কিন্তু খোকন আমার কোনো কথাই শোনে না। ও এখান থেকে দৌড়ে চলে আসে, সিনজির কাছে চলে যায়। তখন আমি চিন্তা করি যে আমি যদি এখান থেকে চলে যাই তাহলে কিন্তু খুব সমস্যা হয়ে যেতে পারে। আমি তখন করি কি যে আমি পুকুরে নামার পরে মানে পুকুরে পাড়ে যাই, মানে তখন কিন্তু মানে বর্ষার সিজন ছিল না, শুকনা ছিল, তো পানিটা একদম নিচে নেমে গেছে। ওইখানে যাওয়ার পর আমি তখন মানে বারবার খুঁজতেছিলাম যে কোথায় পাওয়া যায়। মানে আমি মানে পুরোটা পুকুর তন্ন করে চারপাশে খুঁজতেছি, বাট আমি কোথাও শিং মাছ খুঁজে পাচ্ছি না, আমার একটা শিং মাছ আমি দেখতে পাচ্ছি না। আর শিং মাছ দেখতে পাচ্ছি না। তখন প্রচুর পরিমাণ মানে এমনভাবে বৃষ্টি আসে, মুষলধারে বৃষ্টি তুফান, আমি ওখানে কোনোভাবেই টিকে থাকতে পারতেছি না। অ্যান্ড তুফানে বৃষ্টিতে যেন আমাকে মানে তুফানে নিয়ে যাবে। আমি প্রচুর পরিমাণ লাইট দিয়ে তখন এত অন্ধকার হয়ে যায়, অ্যান্ড আমি তখন ওই টর্চের আলোতে এবং পানিগুলো সম্পূর্ণ গোলা হয়ে যায়। আমি একটা পুঁটি মাছও দেখি না পুকুরের মাঝে, আর মানে শিং মাছ তো দূরের কথা। একটা পর্যায়ে আমি ওখান থেকে মানে বৃষ্টিতে ভিজতে একরকম সিনজির কাছে আসি। সিনজির কাছে আসার পর আমি বলি, কিরে বেটা এত বৃষ্টি পড়তেছে, তোরা হচ্ছে মানে এখানে বসে আসিস, একটা ছাতা নিয়েও তো যাইতে পারতি। তখন আমরা বলে ভাই আপনি বৃষ্টি পেলেন কই? আমি তখন আমার শরীরের দিকে তাকিয়ে দেখতেছি আমার শরীরে কোনো পানি নেই। আমি তখন বললাম যে কিরে এত বৃষ্টি, আমি বৃষ্টির কারণে ভিজতে ওইখান থেকে আসলাম, বাট এখানে তো কোনো বৃষ্টি নেই। আমার বলতেছে ভাই আকাশের দিকে তাকান, আকাশে দেখতেছি চাঁদ তারা মিলে একেবারে আকাশ আকাকার। আমি তখন চিন্তা করি কিরে তাহলে বৃষ্টি আসলো কোত্থেকে, আর আমি ভিজলাম কিভাবে? আমি তখন কোনো কিছুই বুঝতে পারতেছি না। আমি তখন বলতেছি আল্লাহ এটা আমার সাথে কী হলো, আমার শরীরে এক ফোঁটা পানি নাই, অথচ আমি বৃষ্টিতে দৌড়ে কোনো রকম মানে সিনজি পর্যন্ত আসছি। যাই হোক আমি তখন বুঝতে পারছি এটা হয়তো অন্য কোনো কিছুর কাজ হইতে পারে। তখন আমরা সিনজি নিয়ে আবার সরাসরি আমি বাড়িতে আসি। বাড়িতে আসার পর আমি কবিরাজের বাড়িতে যাই। কবিরাজের বাড়িতে গিয়ে বলি যে এই ঘটনা, এখন আমি কী করবো? তখন কবিরাজ আমাকে বলে যে বৃষ্টি হয়েছে, তুফান হয়েছে, আপনি চলে আসছেন কেন? আমি বলি যে আমার বৃষ্টি তুফান আমি কীভাবে
হবে? আমি তো পুকুরের মধ্যে লাইট মেরে আমি কিছুই দেখি না। পরে বলতেছে বৃষ্টি তুফানটা কিন্তু বেশিক্ষণ থাকতো না, আপনি ভুল করছেন, আপনার চলে আসাটা মোটেও ঠিক হয় না, আপনার ওখানে দাঁড়িয়ে থাকা দরকার ছিল। আপনি যদি দাঁড়িয়ে ওখানে দোয়াদরুদ পড়তে থাকতেন অ্যান্ড একটা সময় দেখতেন যে বৃষ্টি থেমে গেছে, আপনি তখন আপনার বউকে আপনার মানে ওইখান থেকে আপনি কিন্তু শিং মাছটা পাইতেন, আপনি ভুল করছেন। আমি তখন বলি যে এখন কী করতে পারি? কবিরাজ বলেছে আমার আর করার কিছুই নেই, আমি এতটুকুই পারছি, আমার দ্বারা আর কোনো কিছু হবে না। তখন আমি ওনার হাতে পায়ে ধরে কান্নাকাটি করেছি, আপনি আমাকে একটা বুদ্ধি দেন। তখন আমাকে বলে যে একটা কাজ করেন, উনি আমাকে তখন রাঙামাটি একটা ঠিকানা দেয়, বলে যে রাঙামাটি তো এখানে একজন বৌদ্ধ কবিরাজ আছে, একজন বৌদ্ধ কবিরাজের ঠিকানা দেয়, ওইখানে আপনি আপনার বউকে নিয়ে যান, আপনার বউকে নিলে ওইখানে ট্রিটমেন্ট করলে আপনার বউ ভালো হয়ে যাবে, কিন্তু টাকা লাগবে প্রায় 1 লাখ টাকার মতো ওই কবিরাজটাকে নিয়ে যায়। তাই আমি বললাম যে 1 লাখ টাকা 2 লাখ টাকা বড় কথা না, আমি নিয়ে যাব, আমার বউকে আমি ওইখানে সুস্থ করব। তো যখন আমি বাড়িতে আসি, বাড়িতে আসার পর তখন আমার বউর অবস্থা খুব খারাপ হয়ে যায়, মানে বাচ্চা 2 দিনের ভিতর হবে। তো আমি আবার কবিরাজের কাছে গিয়ে বলেছি আমার তো বাচ্চা হবে, এখন কী করা যায়? পরে কবিরাজ কয়েকটা তাবিজ দেয়, বলে যে তাবিজগুলো আপনার বউরে পরাই দেন, অ্যান্ড বাচ্চা হওয়ার পরে এরপর আপনারা যাবেন, মানে এরপরে বাচ্চাটা একটু বড় হোক এরপরে। তো বাচ্চা হয়, বাচ্চা হওয়ার পরে কিন্তু ওর অবস্থা তখনও খুবই ক্রিটিক্যাল থাকে, মানে খুবই খারাপ অবস্থা থাকে, মানে ওর দিকে তাকালে নর্মালি কোনো মানুষের কান্না চলে আসবে এমন অবস্থা, মানে ওর পুরো শরীরটা যেন এমন হয়ে যায়, মানে সাপে কাটা যেরকম, মানে সাপের গায়ে যেরকম ডোরা ডোরা হয় না, মানে একটা ব্যাপার, মানে একদম সাপের মতো হয়ে যায় ওই শরীরটা, মানে সাপের গায়ের ভিতরে যেরকম রেক রেক থাকে ওরকম শরীরের অনেক জায়গায় ফেটে যায়, মানে রেক রেক হয়ে যায়, চোখগুলো কেমন করাতি টাইপের হয়ে যায়, আর মাথার চুলগুলো এমনভাবে উঠতেছে মানে হাতে কোনো কয়েকটা চুলোর মাথায় আছে। আমি তখন কিছুই বুঝতে পারতেছিলাম না যে কী করবো। অ্যান্ড দিন যাচ্ছে রাত যাচ্ছে, এভাবে আস্তে আস্তে করে আমার বাচ্চাটা যখন দুনিয়াতে একটু মানে ও বাচ্চা যখন প্রায় 4 থেকে 5 মাসের মতো বয়স, আমি তখন ওই কবিরাজের কাছে আবারও যাই। কবিরাজ আমাকে বলছিল যে বাচ্চাটা একটু বড় হোক, উনি তাবিজ দিয়ে রাখছে, আমাকে বলে যে মরবে না, আপনার বউ মরবে না, তাবিজ দিয়ে রাখছি। এরপরে কবিরাজ আমাকে বলতেছে, মানে আমাদের ওই কবিরাজ উনি আমাকে বলতেছে ঠিক আছে এখন রাঙামাটি নিয়ে যান, আমাকে ওই কবিরাজের নাম্বার দিয়ে ফোন নাম্বার দিয়ে দে যে আপনার 1 লাখ টাকা লাগবে, 1 লাখ টাকা আপনার কাছ থেকে হাতিয়ে নিবে অ্যান্ড আপনার বউকে ভালো করে দিবে। তো এরপর আমি আমার বউ আমার মাকে সাথে করে নিতে চাই, কিন্তু আমার মা যেতে চায় না। মা বাবা দুজনেই মানে ওরা আসলে আমার থেকে আরও অনেক বেশি ভীত, ওরা খুব ভয় পায়। তো আমি আমার শ্বশুর শাশুড়ির কাছ থেকেও কিছু টাকা পয়সা নিয়ে আমি প্রায় 1,30,000 টাকা নিয়ে আমি আমার বউকে নিয়ে রাঙামাটিতে যাই। রাঙামাটিতে যাওয়ার পরে যে কবিরাজের কথা বলছিল অ্যান্ড সেম কবিরাজের কাছে যাই, কবিরাজের ঠিকানা আমাকে দিছিল, সেম কবিরাজ আমার বউকে দেখার পর উনি আমাকে বলে যে ওনার এখানে হচ্ছে 18 থেকে 20 দিন থাকতে হবে। আমাকে বলে যে উনি মানে সকাল বিকাল 2 টাইমে হচ্ছে চিকিৎসা করবে, 18 থেকে 20 দিন ওনার এখানে থাকলে তারপর আমার বউ ভালো হবে। আমি তখন বলতেছি যে 18 থেকে 20 দিন থাকলে ভালো হবে? হ্যাঁ, বলে 18 থেকে 20 দিন এখানে থাকলে ভালো হবে। আমি তখন বলতেছি যে এতদিন থাকবো, তো বাড়িতে ফোন করে বাবা মাকে বলি, তারা বলে যে 18-20 দিন কেন, আরও বেশি সময় লাগলে আরও বেশি সময় থাকবে, সমস্যা কি, থাইকা বৌমারে সুস্থ করে তারপর বাড়িতে আয়। এরপর আমি কী করি, ওইখানে থাকার পরে আমি ওইখানে কিন্তু ওনার আসলে আমি না, ওরকম আরও ওই কবিরাজটা অনেক নাম করা একজন কবিরাজ, মানে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে, আমি দেখলাম নেপাল থেকে, ইন্ডিয়া থেকে, পাকিস্তান থেকে, তারপরে চায়না থেকে পর্যন্ত মানুষ আইসা ওনার এখানে ট্রিটমেন্ট করে, এত বড় একজন কবিরাজ। তো পরে উনি আমাকে বলতেছে যে আমার এখানে থাকুন, সকাল বিকাল আমি তোমার বউকে চিকিৎসা করব। তো সকাল বিকাল আমি তখন ওই আমার বাচ্চা কিন্তু তখনও দুধ খায়, অ্যান্ড আমি তখন আমার বাচ্চাকে নিয়ে রাখি, আমার বউ সকাল বিকাল ওনার কাছে যায়, বউ চিকিৎসা করে, আমি রাঙামাটিতে পাহাড়ের সাথে মিশে থাকি। আস্তে আস্তে রাঙামাটিতে কিন্তু অনেক সুন্দর, আমি মাঝে মাঝে এদিক সেদিক ঘোরাফেরা করি। অ্যান্ড আমার বউকে না কোনোভাবে হচ্ছে আমার ওইখানে একটা রুম দিছে আমাদেরকে, ওই রুমের ভিতর মানে রুম বলতে একটা লাইক ছোট টং ঘরের মতো, ওই ঘরের ভিতরে আমি আমার বউ আর বাচ্চা নিয়ে দিন কাটাইতে আসি। এভাবে যেতে যেতে প্রায় 13 দিন পরে ওই কবিরাজ মানে বৌদ্ধ কবিরাজটা আমাকে বলতেছে যে শিং মাছের মধ্যে আমার বউকে তাবিজ করা হয়েছিল, সেই শিং মাছটা মারা গেছে এবং আমার বউ সম্পূর্ণ নিরাপদ। আমি তখন বলি আলহামদুলিল্লাহ। তখন কবিরাজ আমাকে বলতেছে আপনি আর কোনো টেনশন করবেন না, আপনার বউ ভালো আছে, এখন আপনি আপনার বউকে বাড়িতে নিয়ে যেতে পারেন। অ্যান্ড আমি তখন বলেছি যাক আলহামদুলিল্লাহ, আমি তখন প্রচুর পরিমাণে শান্তি পাই। অ্যান্ড আমার বউ তখন মানে অনেক ভালো হয়ে যায়, আমাকে বলে যে আপনি একটা দিন একটা দিন থেকে আপনি দেখে যান। অ্যান্ড একদিন আমি থাকার পর দেখি যে আমার বউ একদম সুস্থ হয়ে গেছে, মানে ও একদম হাসি খুশি, মানে ওর বিন্দু মাত্র কোনো রোগ নাই, শরীরে কোনো রোগে নাই, যেন সমস্ত রোগ ওর হারায় গেছে, ও একেবারে সুস্থ হয়ে যায়, প্রচণ্ড ভালো হয়ে যায়। তখন কবিরাজ আমাকে বলতেছে যে ঠিক আছে আপনারা এখন চলে যেতে পারেন। আমি তখন টাকাটাও দিয়ে দিই, টাকাটা দিয়ে আমি খুশি হয়ে কবিরাজকে 5,000 টাকা বাড়াইয়ে দিই। তখন কবিরাজ আমাকে বলে যে আমি সব কিছু কাটাই দিছি, এখন কোনো ঝামেলা নাই, কিন্তু আরেকটা কথা আমাকে বলে দেয় যে কখনও আপনার ওই বউকে, আপনার যে চাচি আছে ওই চাচি হাসিনা খাতুন, ওনার সামনে কখনো যাইতে দিবেন না, ওই চাচির কাছ থেকে সবসময় ওনাকে সরায় রাখবেন, অ্যান্ড চাচি যাতে কখনো ওনার শরীরে হাত দিতে না পারে, কারণ ওই কবিরাজ আমাকে বলে যে চাচি যার কাছ থেকে তাবিজ আনে সেও কিন্তু অনেক পাওয়ার
পাওয়ারফুল, যাকে দিয়ে চাচি ব্ল্যাক ম্যাজিক করছে, ওই মানে কালো জাদু করছে, ওইটাও কিন্তু মানে অনেক রকমের মানে হচ্ছে অনেক রকম পাওয়ারফুল, এটা আমাকে বলে, এটা কবিরাজ আমাকে বলে। তো যাই হোক, এরপরে আমি আমার বউকে নিয়ে কবিরাজ আমাকে একটা কথা বলে দিই যে শোনেন, আপনারা রাতের বেলায় যাবেন না, যেহেতু এখনও আপনার বউর উপরে কিছু খারাপ জিনিসের আসর আছে, আপনার রাতের বেলায় যাবেন, আপনার দিনের বেলায় যাবেন। তো এটা বলে তখন আমি কবিরাজের সাথে আমি তখন কবিরাজের কাছ থেকে চলে আসি দিনের 11টা বাজে। ঘরে আইসা আমি তখন আমার বউ মানে কাপড় চোপড় ঠিক করতেছে। আমি বলি কাপড় চোপড় ঠিক কেন করতেছ, মানে বাবুটারে কোলে নিয়ে কাপড় চোপড় ঠিক করতেছে। আমাকে বলে কেন, এখানে কি আর থাকবো নাকি, চলে যাবো না? আমি বললাম চলে যাবো ঠিক আছে, কিন্তু কাপড় চোপড় এখন ঠিক করো কেন, আমরা তো যাবো কালকে। আমাকে বলে কালকে যাওয়ার দরকার কি, আজকে চলে যাই চলো। আমি বললাম যে আজকে কি বাস পাবো? আমাকে বলে বাস পাবো না কেন, বাসের কি অভাব আছে? আমি বলি তাইলে এখন যাই যেতে রাত হয়ে যাবে না, কবিরাজ তো বলছিল দিনের বেলা যাওয়ার জন্য। ও আমাকে বলে যে এখন 11টা বাজে অ্যান্ড আমরা যেতে যেতে নিলে 12টা 1টা বাজবে, 12টা 1টা বাজলে আমরা বাস পেয়ে যাবো। আমি তখন বলি যে তুমি চিন্তা করতেছো কোথায় হচ্ছে দিনাজপুর, কোথায় হচ্ছে, তখন ও আমাকে বলে যে কবিরাজ কি বলছিল, কবিরাজ বলছিল যে দিনের বেলায় আমরা রওনা দিতে, সেটাই তো, রাতের বেলায় তো রওনা দিতে বলে না, দিনের বেলায় বলছে, তাহলে প্রবলেম কি, চলো আমরা তো দিনের বেলায় বেরোচ্ছি, কিছু হবে না চলো। আমাকে খুবই প্রেশার করে, আমি যেতে চাই না। তো আমাকে বলে যে আল্লাহ, কবিরাজ তো দিনের বেলায় যাইতে বলছে তাই না, আর রাত তো আমাদের হবে, কারণ রাঙামাটি থেকে দিনাজপুর আস্তে আস্তে রাত হবে না, অ্যান্ড এটা কি এখান থেকে সেখানে নাকি অনেক অনেক রাত হবে। তো তখন আমি আবারও কবিরাজের কাছে যাই। কবিরাজের কাছে যাওয়ার পরে কবিরাজ আমাকে বলতেছে যে, আমি কবিরাজকে গিয়ে যখন এই কথা বলি, কবিরাজ আমাকে বলে যে না না না, আপনি কোনোভাবেই হচ্ছে মানে আপনি কোনোভাবেই দিনে, মানে আমাকে এটা বলে যে আপনি যখন সূর্য উঠবে, মানে সূর্য ওঠার পরে ঘর থেকে বের হবেন, মানে লাইক হচ্ছে মানে 5টা থেকে 7টার মধ্যে ঘর থেকে বের হবেন, এর মানে এর পরেও বের হবেন না বা এর আগেও বের হবেন না। আমি তখন বুঝতে পারতেছিলাম না যে মানে এটা কেমন কথা যে এই টাইমের ভিতরে বের হইতে হবে, যেহেতু কবিরাজের কথা, যেহেতু আমার বউর উপরে কিছু খারাপ জিনিসের আসর আছে, সুতরাং আমি ওই সময়টাই সিলেক্ট করি, ওই সময় বেরোবো। কিন্তু এর পরের দিন ওই সময় দেখি যে আমার বউয়ের অবস্থা খুবই খারাপ, মানে ও ওই সময় একদম শরীর নাড়াতে পারে না, উঠতে পারে না, মানে প্রচুর পরিমাণ অসুস্থ হয়ে থাকে। আমি তখন বলি যে এত অসুস্থ আমি নিয়ে কীভাবে যাব। আর আমি তখন চিন্তা করতেছি, যাই হোক, দেখতে দেখতে ঘড়িতে প্রায় তখন সময় প্রায় 8:30 থেকে 9টার মতো বেজে যায়, 8:30 থেকে 9টার মতো বাজে। তখন আমার বোট একটু ভালো হয়। আমি তখন চিন্তা করতেছি, আমি কবিরাজকে গিয়ে জিজ্ঞেস করি যে এই সময় বের হওয়া যাবে কিনা। আর আমার কাছে ব্যাপারটা একটু তাজ্জব মনে হইতেছে যে বাসা থেকে বেরোবো, সেটা কেন 2 ঘন্টার মধ্যে বের হইতে হবে। আমি তখন বুঝতেছি না। আমি তখন ওই কবিরাজের কাছে আবারও যাই। যাওয়ার পরে কবিরাজ, তখন আর আমি কবিরাজকে পাই না। মানে কবিরাজের বউ বলতেছে উনি নাকি কোথায় গেছে, মানে কোথায় রুগী দেখার জন্য গেছে। তো আমি তখন আমার বউকে এসে বলি, কবিরাজ আমার বউ আমাকে বলতেছে তুমি কি পাগল হয়ে গেছো, তুমি কবিরাজের কথা শুনবা ঠিক আছে, কবিরাজ আমাদেরকে রাতের বেলায় যেতে নিষেধ করছে। আমি বলি না, এরপরে যখন আমি গেছিলাম কবিরাজ আমাকে বলছে যে 5টা থেকে 7টার ভিতরে ঘর থেকে বেরোয়ার জন্য, মানে এর আগেও না এর পরেও না। তো আমাকে বলে তুমি পাগলামি করো না তো চলো। আমার বউ তখন একরকম জোর করে আমাকে নিয়ে ওইখান থেকে বেরিয়ে যায়। অ্যান্ড বের হয়ে যাওয়ার পর আমরা আমি ওকে নিয়ে একদম সরাসরি হচ্ছে রাঙামাটি বাস স্টেশনে আসি। বাস স্টেশনে আসার পর ওভাবে বাস পাই না, কারণ হচ্ছে মানে এখন যেরকম অ্যাভেলেবেল বাস পাওয়া যায়, কিন্তু ওই সময় তো অ্যাভেলেবেল বাস পাওয়া যেত না। মানে বাস হয়তো দিনের ভিতরে 2টা কি 3টা বাস ছাড়া হইতো, ওরকম অ্যাভেলেবেল বাস নাই। তখন আমাকে ওরা বলতেছে যে বাস আছে বিকেল 3টা বাজে, অ্যান্ড বিকেল 3টা বাজে বাস আছে, এর আগে কোনো বাস নাই। তো আমি চিন্তা করতেছি আর আমি দিনাজপুরের সরাসরি বাসে উঠবো, তো বিকেল 3টা বাজে বাস আসবে। আমার বলতেছে যে পানছড়ি খাগড়াছড়ি থেকে মানে বাসগুলো ছেড়ে আসবে, এভাবে ছেড়ে আসবে, আমাকে এভাবে বলে। তো আমি তখন বলি যে ঠিক আছে তাহলে 3টা বাজে 3টা পর্যন্ত আমরা ওখানে বসে থাকি, কিন্তু কোনো রকম বাস প্রায় 3টা 4টা 5টা 6টা রাত প্রায় 8:30টার মতো বেঁচে যায়, তখনও বাস আসে না। আমি তখন বলি যে কী ব্যাপার। এবার আমার বলতেছে যে আমার বউ তখন বলতেছে যে চলো আমরা অন্য একটা বাসে করে যাই, অন্য একটা বাসে করে গিয়ে আমরা মানে ঢাকাতে গিয়ে আমরা বাস চেঞ্জ করবো, আমাকে বলে। আমি তখন বলি যে বাচ্চা টাচ্চা বউ এগুলো নিয়ে আবার আমাদের তো আমরা যেহেতু অনেকদিন ধরে ওখানে ছিলাম, আমাদের কাপড় চোপড় হাঁড়ি পাতিল অনেক কিছু আছে, তো এত কিছু মানে ভেঙে নিয়ে যাওয়া সম্ভব না। আমি বাসের জন্য ওয়েট করতে থাকি, অ্যান্ড ওরা বলতেছে যে বাস চলে আসবে, আপনি টেনশন করবেন না, অপেক্ষা করেন, বাস চলে আসবে। এটা বলে আমাকে একটু একটু করে বোঝাচ্ছিলাম, আমি ওদের কথা মতো এখানে অপেক্ষা করতে থাকি। অ্যান্ড প্রায় রাত 9টার দিকে বাস আসে। বাস আসার পরে তখন রাত 9টার দিকে আমার কেন জানি মন টানতেছে না যাওয়ার জন্য। আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে আজকে আমি নাই যাই। আমি আমার বউকে বলি যে চলো না আজকে আমি নাই যাই, কিন্তু আমার বলতেছে যে না চাইলে কেমন করে হবে, অ্যান্ড এইভাবে বাস পাওয়া যায় না, এখানে বাসের অনেক প্রবলেম, অনেক পরে বাস পাইছি, এখন কি তুমি না যাইবা, ওরকম বলে। তো তারপর আমি চিন্তা করি যে যাই হোক, বউ যেহেতু এভাবে রিকোয়েস্ট করতেছে তাহলে চলি। এরপরে রাত প্রায় এখানে বাস আরও প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা মতো ওয়েট করে, রাত প্রায় 10টার দিকে আমরা তখন বাসে উঠি।
আলহামদুলিল্লাহ বাসে আমি আর আমার বউ আমার বাচ্চা খুব সুন্দর করে যাচ্ছিলাম, কোনো প্রবলেম হচ্ছে না। অ্যান্ড ঢাকাতে যাই, ঢাকাতে মানে ওইখান থেকে ঢাকা আসার পরে ঢাকাতে আমরা খাওয়া দাওয়া করি। অ্যান্ড প্রায় আধা ঘন্টার মতো বাস এখানে থাকে, রেস্ট করে আধা ঘন্টা পর আমরা তখন আবার ঢাকা থেকে আবার হচ্ছে সরাসরি দিনাজপুর উদ্দেশ্যে রওনা দিই। তখন কিন্তু মোটামুটি দিনাজপুরের কাছাকাছি পৌঁছাই গেছি, মানে কিন্তু রাত তখন প্রচুর রাত, মানে রাত তখন আনুমানিক প্রায় আড়াইটার মতো বাজতেছে, ওরকম আড়াইটার মতো বাজতে আমার একটু ঘুম আসে, মানে তন্দ্রায় চলে আসে, আমি একটু তন্দ্রায় আসে আমি শুয়ে থাকি। অ্যান্ড হঠাৎ করে একটা বিকট শব্দ আমি শুনতে পাই, শুনতে পাওয়ার পর আমার তখন মানে শব্দ শুনতে পাওয়ার পর আমি তখন মানে একেবারে আমি লেকটেড যাই, মানে বাসটা অ্যাক্সিডেন্ট করে আমি বুঝতে পারি। যখন অ্যাক্সিডেন্ট করে তখন আমার বাচ্চাটা কিন্তু আমার কোলে ছিল, আমার বউ আমার পাশে ছিল। অ্যান্ড আমি তখন অজ্ঞান হয়ে যাই, অ্যাক্সিডেন্টের পর অজ্ঞান হয়ে যাওয়ার পরে আমার যখন জ্ঞান ফিরে তখন আমি দেখতে পাই যে আমি একটা হসপিটালে আসি। তো ওই বাসটা এমনভাবে অ্যাক্সিডেন্ট করেছিল বাসটা, ওইখানে ওইখানে বাসের ভিতরে যাত্রী ছিল, তারই মাঝে প্রায় 9 জন যাত্রী মারা গেছে, মানে ড্রাইভার হেল্পার সহ 9 জন যাত্রী মারা গেছে। অ্যান্ড তখন আমি প্রচুর পরিমাণ কান্নাকাটি করে আমার মানে একটু সুস্থ হওয়ার পর আমি আমার বউকে খুঁজতে থাকি। আমি কিন্তু উঠতে পারি না, আমার পায়ের উপরে প্রচুর পরিমাণ আঘাত পেয়েছিলাম। তখন আমি কী করি, আমি একটা লোকের কাছ থেকে ফোন নাম্বার নিয়ে আমার আব্বাকে ফোন করার পর আমি ওই এলাকার হসপিটালের নামটা বলি, অমুক হসপিটালে আসি। তখন আমার আব্বা আম্মা দৌড়ে আসে, আমার আব্বা আম্মা আসতে প্রায় 2.5 ঘন্টার মতো লাগে। আব্বা আম্মা আসে, এটা কিন্তু আমাদের দিনাজপুরের ভিতরে 2.5 ঘন্টার মতো লাগে। আব্বা আম্মা আসার পর তখন আব্বা আম্মা আমাকে হসপিটালে দেখে পর বলতেছে তোর বউ কোথায়, আমাকে বলে। আমি তখন বলছি বউ কোথায় সেটাও তো আমি জানি না, আর আমার বাচ্চা কোথায় সেটাও জানি না। অ্যান্ড তখন তারা খোঁজাফেরা করার পর তারা এসে বলতেছে যে আমার বাচ্চাকে নাকি পাওয়া গেছে এবং আমার বাচ্চা ভালো আছে। তখন আমি বলতেছি যে আলহামদুলিল্লাহ আমার বাচ্চা পাওয়া গেছে, এখন আমার বউর কী অবস্থা, আমার বউ কই আছে, তোমরা কি আমার বউর কোনো সন্ধান পাইছো? তখন আমার মা কাঁদতে কাঁদতে বলে যে তোর বউটা মারা গেছে। আমার তখন চোখের পানিগুলো বেয়ে বেয়ে আমার বালিশে পড়তেছিল। আমি এই বউটার জন্য কি করলাম, আমি আমার জীবন বাজি রাখলাম, এত কষ্ট করলাম, কিন্তু শেষ পর্যন্ত সামান্য একটি অ্যাক্সিডেন্ট এসে চলে যাবে, এটা আমি কখনো স্বপ্নেও চিন্তা করতে পারি নাই। যাই হোক, এরপরে সবচেয়ে অবাক ব্যাপার হচ্ছে আমি যখন ঠিক হই, আমি যখন ভালো হই, মানে ভালো হওয়ার পর আমি দেখতেছি যে বাসের প্রত্যেকটা মানুষ আঘাত পাইছে, কিন্তু আমার সন্তানটার গায়ে একটা ফুলের আঁচড় পর্যন্ত লাগে নাই। আমার সন্তানটা একেবারেই সুস্থ আছে, মানে আমার সন্তানের গায়ে কোনো রকম ফুলের টোকা পর্যন্ত লাগে নাই, এত পরিমাণ সুস্থ আছে। আমি আমার সন্তান আমার বাবা মাকে নিয়ে বাড়িতে ফিরে আসি। আমার কাছে মনে হয় যেন কেন জানি আমার সাথে এটা কেন ঘটলো আমি সেটা নিজেও বুঝতে পারি না। আজও এটার কোনো সংজ্ঞা আমি খুঁজে পাই না। আমি এরপর ওই কবিরাজের সাথে যোগাযোগ করেছিলাম। কবিরাজ আমাকে একটা কথাই বলেছিল, আমি তোমাকে যে সময় বলেছিলাম তুমি তো সেই সময় ঘর থেকে বেরোও নাই। অ্যান্ড কবিরাজ এই প্রসঙ্গ নিয়ে আমার সাথে আর কোনো রকম কথা বলতে চায় না। উনি এই ব্যাপারটাকে ওখানে রাখছেন। আমাকে বলেছে আমার একটা মেয়ে সন্তান হয়েছিল, বলছিল যে আমার এই মেয়ে সন্তানটা কোনোদিনও মানে খারাপ হবে না, মেয়ে সন্তানটা ভালো হবে এবং ও যথেষ্ট পরিমাণ মেধাবী হবে, মানে খুবই মেধাবী। আমাকে বলছিল যে মেয়েটা যথেষ্ট মেধাবী হবে। যাই হোক, এরপরে আমার পরিবার আমাকে দ্বিতীয় একটা বিয়ে করায়, আমার এলাকাতে আরেকটা বিয়ে করে আমাকে। অ্যান্ড আমি তখন আমার ওই বউ নিয়ে আসি, আর আমার যে শ্বশুর শাশুড়ি তাদের কাছে আমার মেয়েটা আছে, আমার যে মেয়েটা হয়েছিল আমার মেয়েটা তাদের কাছে আছে। অ্যান্ড কবিরাজ যেভাবে বলছিল, যে রাঙামাটির কবিরাজ মানে ভদ্ররা যেভাবে বলছিল অনেক মেধাবী হবে, আপন ভাই আমি আপনাকে বলে বুঝাইতে পারবো না। আমার মেয়েটা এত পরিমাণ মেধাবী যে স্কুলের ভিতরে আমার মেয়েটা ফার্স্ট গার্ল, এবং ও খুবই মনোযোগ দিয়ে পড়াশোনা করে, কোনো রকম দুষ্টামি ফাইজলামি কোনো রকম শয়তানি নাই, সারাক্ষণ খুবই শান্তশিষ্ট এবং অনেক পড়াশোনা করে। আমার মেয়েটার নাম রেখেছি আকলিমা ইসলাম হিমা। আপনি আমার মেয়েটার জন্য দোয়া করবেন, আমার হিমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার হিমাকে ভালো রাখে। অ্যান্ড এটার জন্য আপনার কাছে আমি দোয়া চাচ্ছি। আপন ভাই যদি পারেন আমার জীবনের গল্পটা প্রচার করবেন, জানি না আপনি এই ধরনের গল্প প্রচার করেন কি না, যদি পারেন আমার গল্পটা প্রচার করবেন। আর আপনি অনেক ভালো থাকবেন, আমি এখন আমার পরিবার নিয়ে অনেক বেশি সুখে আছি, আমার জন্য দোয়া করবেন ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।
সম্মানিত কলিজার ভাই ও বোনেরা, সবাইকে অনেক বেশি ধন্যবাদ। পুরোটা গল্প আপনারা আমার সাথে শুনেছিলেন, এটার জন্য অনেক ধন্যবাদ। আর আরেকটা ব্যাপারে সরি, অনেক বেশি সরি। সেটা হচ্ছে গল্পের মাঝে আরও কিছু হন্টেড কথাবার্তা ছিল, মানে ওনার বউকে বাঁচানোর জন্য কিন্তু ভাই যেটা হচ্ছে শান্ত ভাই আরও অনেক বড় বড় রিস্কগুলো নিয়েছিল। এগুলো যদি বলতে যেতাম তাহলে এটা একটা ভৌতিক অনুষ্ঠান হয়ে যেত, যার জন্য আমি এই কথাগুলোকে স্কিপ করে যতটুকু আপনাদেরকে মানে বুঝাইতে পারি, বোঝানোর মতো করে ভৌতিক কিছু ঘটনা ছিল ওনার সাথে, এগুলো আপনাদেরকে শুনিয়েছিলাম। কারণ আমার এটা একটা জীবনের গল্পর একটা অনুষ্ঠান, এখানে কোনো ভৌতিক গল্প প্রচার করা হয় না। যদি বাস্তবতার সাথে কোনো ভৌতিক রিলেটেড কোনো কথা থেকে থাকে, আমি শুধুমাত্র সেই কথাগুলো আপনাদেরকে শোনাই। যেমনটা শান্ত ভাইয়ের সাথে আরও অনেক কথাবার্তা ছিল প্যারানর্মাল টাইপের, ওগুলোর দিকে আমি যাইনি, স্কিপ করেছি, গল্পটা অনেকটা স্কিপ করেছি, আমি স্বীকার করি। শান্ত ভাই যদি আপনি নিজেও শুনে থাকেন, অনেকে আমাকে বলে যে আপন ভাই আপনার যে গল্প, সেই গল্পের মানুষকে আমরা অনেক সময় আমি দেখি আপনারা অনেকে লেখেন কমেন্টস বক্সে যে বা অমুক ভাই আপনি যদি আমাকে শুনে থাকেন আমার গল্পে রিপ্লাই করবেন। আমার এখানে কিছু কন্ডিশন আছে, আমি যাদের কাছ থেকে গল্প নেই আমি কিছু কন্ডিশন দিয়ে রাখি। আমার প্রথম কথা হচ্ছে, যে আমাকে গল্প লিখে পাঠাবে সে কখনো কোনো কমেন্টসে রিপ্লাই বলতে পারবে না যে গল্পটা তার, এটা আমি তাকে বলে দিই। এখন প্রশ্ন হচ্ছে যে আপনারা হয়তো বলতে পারেন যে আপন ভাই এটা আপনি কেন করে আমি সেটা বলি, শোনেন। কারণ যে গল্পটা লিখে পাঠায় সে কিন্তু বাংলাদেশের মানুষ, আর আমি কিন্তু বাংলাদেশের বাইরে থাকি। এখন দেখা গেল সে একটা বানিয়ে আমাকে একটা গল্প বললো, সে ধরেন লাইক একটা ইমোশনাল গল্প বললো যে তার অনেক বেশি টাকা পয়সা লাগবে, এরকম ঘটনা কিন্তু ঘটেছে। আমি হচ্ছে একজনের গল্প প্রচার করেছিলাম, চিটগংয়ের একটা মানুষ, আপনারা হয়তো জানেন, উনি লাইক একজন মোল্লা টাইপের ছিল, গল্পটা তো অনেকেই শুনেছেন। অ্যান্ড ওই মোল্লা কিন্তু এক লোকের কাছ থেকে, মানে সৌদি আরব এক ভাইয়ের কাছ থেকে উনি 40,000 টাকা নিয়ে গেছে ওনার পারিবারিক সমস্যার কথা বলে। ওই লোকটার সাথে মানে এটা কিন্তু আছে, আমার কাছে ডকুমেন্ট আছে। তো পরে আমার ওই সৌদি আরবের ভাইটা আমাকে ফোন করে বলে যে ভাই আমি ওই লোককে 40,000 টাকা দিয়েছি। আমি বলি কেন দিয়েছেন? পরে বলে ভাই ওনার জীবনের গল্প শুনে আমার কান্না চলে আসে, আমার খুব খারাপ লাগছে, অ্যান্ড লোকটা আমাকে ইমোশনালি আমাকে বলছে আমাদেরকে 40,000 টাকা দিছে। তো উনি যে ওই লোকটাকে 40,000 টাকা দিল, আমি যখন ওই লোকটাকে ফোন করলাম যার গল্প, সে আমাকে বলে যে না আমি কারো কাছ থেকে কোনো টাকা নেই নাই, উনি কিন্তু হুজুর ছিল। তো এরপর আমার কাছে ব্যাপারগুলো মনে হলো যে হয়তো কেউ ইমোশনালি কোনো গল্প আমাকে শোনাতে পারে, অ্যান্ড আমি সেটা প্রচার করবো। দেখা গেলো আপনারা আপনারা কিন্তু অনেক বেশি ইমোশনাল যারা আমার গল্পগুলো শোনেন। আপনারা যখন কমেন্টস করবেন, ওই কমেন্টস বক্সে এই ছেলেটা বলবে যে আমাকে যদি পারেন কেউ হেল্প করে, তখন আপনারা তাদেরকে টাকা পয়সা দিয়ে হেল্প করবেন, এটার জন্য আমি দোষারোপ হবো শেষ পর্যন্ত। এই জন্য যার গল্প আমি তাকে কন্ডিশন দিয়ে দিই যে আপনি কোনোভাবে এটা যে আপনার গল্প এটা আপনি বুঝাইতে পারবেন না, কোনো রকম কমেন্টসে গিয়ে আপনি বলবেন না যে আপনার এই গল্প ছিল। আর যদি বলেন তাহলে আমি আপনার গল্পটা ডিলিট করে দিব, এবং যদি কেউ ওইভাবে লেখে আমি SMS-গুলো ইন দ্য মিন টাইম ডিলিট করে দিই। কারণ আমার এই চ্যানেলে কাজ করে আমার প্রায় তিনজন স্টিল কাজ করে, ওরা মানে প্রত্যেকটা কমেন্টস খুব ভালো করে দেখে। এটা আমি কাজগুলো কেন করি দর্শক বন্ধুরা, সেটা হচ্ছে আমি জানি যে এই ধরনের প্রবলেমগুলো বাংলাদেশে অহরহ ঘটে থাকে। হ্যাঁ, আর ইনশাল্লাহ আমি হয়তো 2-1 মাসের মাঝে বাংলাদেশে চলে যাব, যার গল্প তাকে পাশে বসিয়ে আপনাদেরকে গল্প শোনাবেন। তখন যদি আপনারা পারেন মানুষকে সহযোগিতা করবেন। আমি জেনে শুনে বুঝে কারোর জন্য আপনাদের কাছে সাহায্য আমি নিজেই চাইবো, কিন্তু এভাবে চাইবো না। তো এই জন্য আমি এই কাজগুলো করি, এটার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, কেউ আমাকে ভুল বুঝবেন না। আর হয়তো অনেকেই আমাকে বলবেন যে আপন ভাই আমি গল্প কীভাবে বিশ্বাস করবো। ভাই বিশ্বাস করা না করা সম্পূর্ণ আপনার ব্যাপার। আমি একটাবারের জন্য বলিনি যে আপনি গল্পটা বিশ্বাস করেন, কিন্তু গল্পর থেকে আপনি কিছু একটা শিখেন। এই গল্পের নায়কটা, এই গল্পের চরিত্রে যিনি আছে, যিনি যে ভুলগুলো করেছে, এই সেম ভুলগুলো আপনি না করেন। আপনি যদি গল্প থেকে কিছু শিখতে পারেন, আপনার সময়টা কাজে লাগবে। আর যদি গল্পটা শোনেন হয়তো আপনার মজা লাগবে, অতটুকুই। যাই হোক, শান্ত ভাইয়ের প্রসঙ্গে আমি এতটুকুই বলবো, শান্ত ভাই এখন যথেষ্ট ভালো আছে। তার রেহানার সন্তান যে ছিল হেমার জন্য আমি দোয়া করি, আল্লাহ তাকে অনেক ভালো রাখুক। আপনারা যারা গল্প শুনেছেন তারাও হেমার জন্য দোয়া করবেন। হেমা অনেক পড়াশোনা করতেছে, প্রাইমারি স্কুলের পরে যথেষ্ট মেধাবী, আমাকে বললো যে প্রচুর মেধাবী। অ্যান্ড এতটুকুই বলবো, হেমার জন্য দোয়া চাই, আল্লাহ যেন হেমাকে ভালো রাখে। আর দর্শক বন্ধুরা, আজকের মতো আমি আপন এখানে বিদায় নিচ্ছি। অন্য কোনো দিন অন্য কারো জীবনের গল্প নিয়ে, জীবনের গল্প এই অনুষ্ঠানে আমি আপন আবারও হাজির হয়ে যাবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন এই শুভকামনায়। শোনেন, আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।